জার্মানির বিখ্যাত হোটেলগুলোর মধ্যে অ্যালমাও কেল্লার বেশ জনপ্রিয়তা রয়েছে। পাহাড়ের কোলে দুর্গম এই হোটেলে বিশ্বনেতা থেকে শুরু করে ধনী অতিথিদের সমাগম ঘটে। এই হোটেলের বিশেষ স্থাপনার খাদ্য তালিকাও ভোজন রসিকদের কাছে বিশেষ আকর্ষণীয়। জার্মানির দক্ষিণে বাভেরিয়া রাজ্যের আল্পস পর্বতে অ্যালমাও নামের এই কেল্লা অবস্থিত। গোটা বিশ্বে এই কেল্লার নাম ছড়িয়ে পড়েছে। বর্ষা ফারুকের এই তথাকথিত বয়ফ্রেন্ড জ্যাকি বেলহাম দুদিনের জন্য এখানে ঘুরতে এসেছে। জ্যাকির টাকা পয়সার অভাব নেই, ওর এই বিশাল অর্থ সম্পত্তির যোগান কোথা থেকে আসে কারো জানা নেই। নাইট ক্লাব, পার্টি আর বাড়ি ওর অগাধ যাতায়াত, বিস্তার মেয়ে ফ্রেন্ড আছে ওর। এই কেল্লাতে বছরের কয়েকবার যাতায়াত হয়, যদিও রাজধানী থেকে দূরে। তবু ওর তেমন কোনো অসুবিধা হয় না। বর্ষাকেও বুঝিয়ে এসেছে আরমান ফারুক ওকে জামাই হিসেবে মেনে নিলে দ্রুতই ফিরে আসবে। জরুরি ব্যবসার কাজে যাচ্ছে, যদিও জানা আছে আরমান ফারুক ওকে ঠিকই মেনে নেবে। সারা রাত জেগে থাকার দরুন সকালে ঘুমিয়েছে, তাই উঠতে উঠতে সন্ধ্যা লেগে গেল। বয়স 50 পূর্ণ হয়নি এখনো, যথেষ্ট স্মার্ট। ভালো লাগা ভালোবাসার কাছে বয়স কোনো ম্যাটার করে না। ও এসব নিয়ে ভাবেও না। তাই তো পর্ষা ওর বয়সে বেশ খানিকটা বড় হওয়ার পরেও ওকে নিজের করে নিতে কোনো দ্বিধাগ্রস্ত হচ্ছে না। ভালোবাসার দাম দিতে হয়। কথাগুলো ভাবতে ভাবতে ও গোসল করে নিল। কোনো রকমে রেডি হয়ে খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আসলো। করিডোর ধরে এগিয়ে আসলো। এই কেল্লা এমনভাবে নির্মিত হয়েছে, এখানে আসলে মনে হয় হোটেলের মধ্যেই যেন আরও একটি হোটেল। সেখানে 47টি সুইট ও বিশাল বড় সব ঘর রয়েছে। সেই ভবনের নাম রিট্রিট। লোকচক্ষুর অন্তরালে থাকার আদর্শ জায়গা। 2015 সালে G7 শীর্ষ সম্মেলনের সময় সেটির উদ্বোধন করা হয়। এখানে শীর্ষ নেতাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তারা এখানে একসঙ্গে খাওয়া দাওয়া বা সাঁতার কাটতে পারেন। 47টি ঘরের ছোট হোটেলে তারা থাকতে পারেন। প্রত্যেকের জন্য 5টি করে ঘর বরাদ্দ করা হয়েছে। সঙ্গে আরও কিছু মানুষ থাকেন, তবে কর্মীরা সবাই মূল দুর্গে থাকেন। একটি ভবন প্রেসিডেন্টদের জন্য, অন্যটি কর্মীদের জন্য নির্দিষ্ট করা। আদর্শ বন্দোবস্ত করাও হয়েছে। শিল্পোন্নত দেশগুলোর শীর্ষ নেতারা আবার এই হোটেলেই মিলিত হন। এখানেই অ্যালমাও ক্যাসেলের মতো সুরক্ষা দেওয়া সম্ভব। এই 5 স্টার হোটেলের মূল ভবনে 115টি ঘর ও সুইট রয়েছে। হোটেলটিকে হাইডঅ্যাওয়ে বলা হয়, অর্থাৎ সেখানে ভিড় এড়িয়ে নিভৃতে সময় কাটানো সহজ। দুদিন আগে দেশসেরা কয়েকজন ব্যবসায়ীর কন্যারা এখানে এসেছে ঘুরতে। যদিও ঘোরাঘুরি এটা বিশেষ কিছু না, বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটে এসেছে। তবে 2-1জন সিঙ্গেলও আছে। জ্যাকিও একা আসেনি, প্রাণপ্রিয় বান্ধবী কারণকে সঙ্গে এনেছে। মেয়েটা ভোররাত থেকে হঠাৎ উধাও। বিষয়টা নিয়ে ওর অতটা মাথা ব্যথা নেই। সমস্যা হচ্ছে এখানে আরও একটা দিন থাকতে হবে। একা থাকা ওকে দিয়ে হবে না। নিঃসঙ্গ রাত ওকে জাপটে ধরবে, কখনোই সেটা সম্ভব না। জ্যাকি বেরিয়েছে কাউকে পাওয়ার বাসনা নিয়ে। কথাগুলো ভাবতে ভাবতে ও হোটেলের বাইরে বেরিয়ে আসলো। সন্ধ্যা শেষ হয়ে সূর্য প্রায় নিভু নিভু অবস্থা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুর্গম পর্বতমালার উপর থেকে মনে হচ্ছে সূর্যটা ঠিক হাতের মুঠোয় বন্দি করা যাবে। জ্যাকি সূর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ ওর নজর গেল কিছুটা দূরে এক রমণীর দিকে। অদ্ভুত পোশাকে, খোলা চুলে মেয়েটা 2 হাত প্রশস্ত করে পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছে। বাতাস এসে ঢেউয়ের মতো চুলগুলো মৃদু মৃদু দুলছে। ফর্সা ত্বকের সঙ্গে সবুজ পোশাক বেশ মানিয়েছে। তবে ওর পোশাকটা ওর কেমন যেন চেনা চেনা মনে হলো। জার্মানিতে বড় হওয়ার সুবাদে বাঙালি কালচার সম্পর্কে ওর ভালো ধারণা নেই, কিন্তু পর্সার সুবাদে এটা চিনতে ওর খুব বেশি একটা দেরি হলো না। মেয়েটা শাড়ি পরেছে, লম্বা করে আঁচল ছেড়ে দিয়ে রেখেছে। কানে ঝুমকা আর ওষ্ঠে গোলাপি রঙের লিপস্টিক। জুয়েলারি বলতে 2 হাত ভর্তি স্বর্ণের চুড়ি আর গায়ে ভারী ভারী গহনা। নড়াচড়ার জন্য মাঝে মাঝে রুমঝুম আওয়াজ হচ্ছে। ও খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, কি ভয়ঙ্কর দৃশ্য। জ্যাকি ঢোক গিলল।
মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য ওর সামনে রয়েছে। ও আর অপেক্ষা করল না। হৃদয়ের ঝড় বৃদ্ধি করে কাজ নেই, এই ভেবে চুপচাপ মেয়েটার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তাতে মেয়েটার কোনো হেলদোল হলো না। মনে হয় আগে থেকেই জানতো এটাই হবে। জ্যাকির মনে হলো এটা পজিটিভ সাইন, এগোনো যাবে, সমস্যা হবে না। যদি রাজিও না হয় তাতেও কিছু আসবে যাবে না। কিভাবে রাজি করাতে হয় ওর জানা আছে। কথাটা ভেবে ও মৃদু কণ্ঠে বলল, হাউ সুইট, দারুণ জায়গা, তাই না? মেয়েটা কোনো উত্তর দিল না, নির্বাকার ভাবুক দৃষ্টিভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে। জ্যাকি ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে উঠেছে। এইটুকু একটা মেয়েকে ইগনোর করছে, বিষয়টাও মানতেই পারছে না। তবুও মুখে হাসি ধরে রেখে দ্বিতীয়বার মুখ খুলল। একাকিত্বের সঙ্গী হিসেবে আমি সঙ্গ দিতে রাজি আছি। কেউ ইচ্ছে করলেই এই চমৎকার স্থানে আমার মতো চমৎকার মানুষটাকে বন্ধু হিসেবে পেতে পারে। আমি কিন্তু হতাশ করব না। জ্যাকি খুব সুন্দরভাবে প্রস্তাব দিয়ে বসল। উত্তর হিসেবে রিনরিনে মিষ্টি হাসির শব্দ ওর কানে বেজে উঠল। ধারালো নেশাধরা সেই হাসির আওয়াজ ওর শরীর কাঁটা দিয়ে উঠল। শিরশিরে অনুভূতিরা দানা বাঁধল ওর শরীর মন জুড়ে। ঢোক গিলে আর চোখে তাকিয়ে দেখল। কিছু বোঝার আগে নির্জনতা কাটিয়ে মেয়েটা বলে উঠল, আপনি সত্যি চমৎকার মানুষ। তবে আমাদের বয়সের তারতম্যটা একটু বেশি নজরে আসছে। যাই হোক, এখানে কতদিনের জন্য এসেছেন? মেয়েটার খাপছাড়া উত্তর শুনে জ্যাকি মুখটা গম্ভীর করে উত্তর দিল, আধুনিকতার যুগে বসবাস করেও বয়স নিয়ে এমন চিন্তা সামান্য একটা বিষয়। মনের মিলটাই হচ্ছে আসল। তাছাড়া বন্ধুত্ব করতে গেলে বয়স কোনো বাধাই না। বললাম তো একবার বিশ্বাস করো, নিরাশ হবে না। আচ্ছা ঠিক আছে, এখানে যতটুকু সময় আছি ততটুকু সময় আমরা মন মতো ডেট করি, তারপর ফিরে গেলে নিজেদের মতো থাকবো। রাজি? জ্যাকি বেশ চঞ্চল হয়ে উঠেছে। বন্ধুত্ব না হতেই ডেটের প্রস্তাব দিয়ে বসেছে। উত্তর হিসেবে মেয়েটা বলল, একেবারে ডেট? আপনি তো মশাই হাওয়ার গতিতে এগিয়ে চলেছেন, বেশি হয়ে যাচ্ছে না? তাছাড়া আমি কিন্তু সিঙ্গেল নই, বিবাহিত। মেয়েটার কথা শুনে জ্যাকি বিশ্বাস করতে পারল না। এইটুকু মেয়ের বিয়ে কিভাবে সম্ভব? কথাটা ভেবেও উত্তর দিল, বিশ্বাসযোগ্য হচ্ছে না। যাই হোক, সে আমার কি? আমি তো আর তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি না, জাস্ট বন্ধুত্ব। তাছাড়া ডেট করার মধ্যে বিশেষ খারাপ কিছু দেখছি না, মন ভালো রাখার টনিক। জ্যাকির কথা শুনে মেয়েটা এবার শব্দ করে হাসল। তারপর ঘুরে তাকালো। সূর্য ডুবে গিয়ে চাঁদের কিরণ পড়তে শুরু করেছে ধরণীতে। মৃদু বাতাস বইছে, সঙ্গে শীতের আমেজ তো আছেই। হাসির সঙ্গে মেয়েটার গোলাপরাঙা পাতলা ঠোঁট ভেদ করে মুক্তোর মতো দাঁত ঝিলিক দিচ্ছে। এত তৃপ্তিকর হাসির কারণ কি জ্যাকির মাথায় আসলো না। হতবাক হয়ে দেখতে লাগলো। এই রমণীর আচরণ কেমন রহস্যময় লাগছে। হঠাৎ মেয়েটা হাসি থামিয়ে মুখটা কঠিন করে ফেলল। হাতের মুঠো শক্ত করে চোখ বন্ধ করে উচ্চারণ করল, একটা ভুলের মাসুল মানুষ আজীবন বহন করে, অথচ কিছু মানুষের জীবনটাই ভুলে ভরা। ওদের সঙ্গে ঠিক কেমন আচরণ করা উচিত বলে আপনার মনে হয় মিস্টার জ্যাকি বেলহাম? ও সরি, ভুল বললাম, মিস্টার জ্যাকসন খান। জ্যাকি চোখ বড় বড় করে ফেলল। এই মেয়েটা ওর নাম কিভাবে জানলো বুঝতে পারছে না। জ্যাকসন খান নামটার ব্যবহার ও অনেক আগেই ছেড়ে দিয়েছে, তবে হঠাৎ কিভাবে তা প্রকাশ পেল? মনের মধ্যে নানা রকম প্রশ্নর উকিঝুঁকি মিলছে। মেয়েটার পরিচয় জানা উচিত ছিল, তা না করে এতক্ষণ বক বক করল। তাই বিড়বিড় করে বলল, কে তুমি? চারিদিকে রিনরিনে আওয়াজে মুখরিত হয়ে উচ্চারিত হলো, আমি কোহিনূর, সুলতান জুবায়ের ফারুকীর একমাত্র কন্যা সুলতানা কোহিনূর ফারুকী। আপনার কনিষ্ঠ ভ্রাতার একমাত্র পুত্রবধূ আর বর্তমানে আপনার মৃত্যুদূত। বিশ্বাস করুন, একটুও কষ্ট হবে না। আপনার মতো নোংরা লোকের হৃৎপিণ্ডে নিজের নাম লেখানোর মতো নোংরা কাজ আমি কখনোই করব না।
শুধুমাত্র ধারালো খঞ্জর দিয়ে ওটা টুকরো টুকরো করে দেখব সেখানে কতখানি পাপ লুকিয়ে আছে। কোহিনূরের কথা শুনে জ্যাকি ঘাবড়ে গেল, তবে প্রকাশ করল না। চোখের সামনে কোহিনূর দাঁড়িয়ে আছে, যাকে পাওয়ার জন্য সবার এত আয়োজন, যার মধ্যে লুকায়িত আছে মূল্যবান রত্ন। এর মালিক হওয়া মানে সারা বিশ্বকে হাতের মুঠোয় পাওয়ার শক্তি। ক্ষণিকের মধ্যে লোভে ওর চোখ দুটো চকচক করে উঠল। ভেবেছিল পশ্চাকে টোপ দিয়ে সুলতান ভিলাতে ঢুকবে, তারপর কোহিনূরকে হত্যা করবে। কিন্তু তার আগেই শিকার ওর হাতে নাগালে বন্দি। কথাটা ভেবে বাঁকা হেসে বলল, বাহ, দারুণ হবে, তেজ আছে দেখছি। শত্রু যতটা শক্তিশালী হবে, কষ্ট দিতে তো ততটাই মজা হবে। শোনো, আমাদের কাছেও সব জাত ধর্ম সম্পর্কের কোনো মানে নেই। খান পরিবার শুধুমাত্র কালো জাদুর সামনেই মাথা নত করে। তোমার কি মনে হয় আমি তোমার মতো অতি সাধারণ ক্ষুদ্র একটা মানুষ? একজন শক্তিশালী অর্ধমানবের যমদূত। তোমার মতো মেয়ে ভেবেই আমার হাসি পাচ্ছে। জ্যাকি শব্দ করে খ্যাক খ্যাক আওয়াজ করে তাচ্ছিল্যপূর্ণ হাসল। ঘৃণায় শরীর জ্বলে উঠল কোহিনূরের। এতক্ষণ সবটা সহ্য করেছে খুব কষ্ট করে, এখন আর পারা যাচ্ছে না। হাতের মুঠোয় রাখা খঞ্জরটা চকচক করছে। সেটা ঘুরিয়ে নিয়ে লোকটার পেট বরাবর লাথি বসিয়ে দিল। হাই হিলের আঘাতে লোকটা পিটিয়ে গেল, তবে দমল না, একদম সোজা থাকল। হাসি থেমে গিয়েছিল, সেটা আবারও ফিরে আসলো। কোহিনূরের মেজাজ চরম থেকে চরম খারাপের দিকে যাচ্ছে। কতটা ভয়ঙ্কর মৃত্যু ওই লোকটাকে দিলে মনে শান্তি ফিরবে, সেটাই এখন দেখার বিষয়। সকাল সকাল সাইদকে পাঠিয়ে নতুন একটা তথ্যের সন্ধান পেয়ে পাথরকে না বলে সাইদকে নিয়েও বেরিয়ে এসেছে। মাকে বলেছে ওদিকটা সামলাতে। পাথর ওর জন্য পাগল হয়ে উঠেছে, সেটা ওর জানা আছে, কিছুই করার নেই। কথাটা ভেবেও উত্তর দিল, সম্মান দিতে আর পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। মৃত্যুর আগে যতটুকু পারিস প্রলাপ বকার বকে নে। তোর মৃত্যু তো আজ আমার হাতেই হবে। আসলে আমার প্রিয় একজন রিকোয়েস্ট করেছে তোর মৃত্যুটাও নিজের চোখে দেখবে, তাই অপেক্ষা করছি। কোহিনূরের কথা শেষ হলো না, সাইদ এসে ওর পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, জনাব সবটা জেনে গেছেন, উনি চলে এসেছেন। কি হবে এখন? আটকাতে পারিনি। কোহিনূর চোখ বন্ধ করে ফেলল। এই সাইদের অনুরোধ রাখতে গিয়ে এতটা ড্রামা করতে হলো, নয়তো এতক্ষণে কাজ শেষ হয়ে যেত। ঠিক তখনই পাথর এসে থামল কোহিনূরের সামনে। জ্যাকি কিটকিট শব্দ হেসে গড়িয়ে পড়ল। পাথর কিছু বলার আগেও বলল, পাথর আমার রক্ত, ও আমার সঙ্গে বেইমানি করবে না, কিন্তু এখন তোর কি হবে এটাই ভাবছি আমি। জ্যাকির কথা শুনে পাথর বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। এই ভদ্রলোকের পরিচয়ও জানা নেই। বলল, কে আপনি? তুমি আমার ভ্রাতার পুত্র। তোমার চাচাকেও হত্যা করতে চাইছে, আটকানোর চেষ্টা করো। পাথর চমকালো। চাচা হয় এই লোকটা? ঠিক মাথায় ঢুকলো না। ওদের কথার মধ্যে কোহিনূর শাড়ির আঁচলখানি কিছুটা উঁচু করে পাথরের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, আমাকে দেখুন একবার, আপনার মনে হয় আমি কাউকে হত্যা করতে পারি? পাথর কোহিনূরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থমকে গেল। কি চমৎকার লাগছে মেয়েটাকে। শাড়িতেই প্রথমবার নূরকে দেখে চোখ ফেরাতে পারল না। বুকের মধ্যে ধুকপুক আওয়াজ হচ্ছে। পাথর নিয়ন্ত্রণ হারা হয়ে ওকে জড়িয়ে ধরল। ওর অবস্থা দেখে কোহিনূর হাসল। ঠিক তখনই জ্যাকি কোহিনূরের দিকে আক্রমণ করে বসল। কোহিনূর ধরে ফেলল খঞ্জরটা, তারপর আস্তে করে পাথরকে সরিয়ে দিয়ে নিজের হাতে থাকা খঞ্জরটা জ্যাকির বুক বরাবর বসিয়ে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, ওকে বসে আনতে আমার 2 মিনিটও লাগে না। 2 মেয়েকে দিয়ে যে খেলাটা তুই শুরু করেছিস, তোকে হত্যার মধ্যে দিয়ে আমি সেই খেলাটা নিজের দিকে ঘুরিয়ে নিলাম। তোর ইতিহাস আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। কোহিনূর জ্যাকিকে দ্বিতীয়বার আর সুযোগ দিল না। হিংস্র হয়ে থাবা বসিয়ে দিল। শক্তি প্রয়োগ করে হাতের নখের সাহায্যে সত্যি সত্যি ওর বুক চিরে বের করে আনলো হৃৎপিণ্ড। ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ল চারদিকে।
লোকটা ওর হাতের মুঠোয় ছটফট ছটফট করছে, মুখটা কালো হয়ে উঠেছে। কোহিনূর পাশ ফিরে সাইদকে ইশারা করতেই ও গুঁড়ো ছাই টাইপের কিছু জ্যাকির দিকে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে পাথরের বশ কেটে গেল। এতক্ষণও সবটা দেখছিল, কিন্তু নড়াচড়া করতে পারিনি। কোহিনূরের হাতের থাবায় লাফাতে থাকা হৃৎপিণ্ডটার দিকে বাঁকা হেসে জ্যাকির শরীরটা ধাক্কা দিয়ে ফেলে দিল। কোহিনূরের হাত থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত মাটিতে গিয়ে পড়ছে। মৃত্যু যন্ত্রণায় জ্যাকির শরীর মাটিতে ছটফট করছে। কোহিনূর সোজা গিয়ে ওর মাথার কাছে বসে পড়ল। পৈশাচিক হেসে খঞ্জরটা হৃৎপিণ্ড বরাবর টান দিয়ে বলে উঠল, বলেছিলাম না আমি তোর মৃত্যুর দূত হব। সুলতান কোহিনূর ফারুকী কখনোই কথার খেলাপ করে না। মৃত্যুর আগে দেখে যা আমি তোর সঙ্গে ঠিক কি করলাম আর করব। আর হ্যাঁ, তোর তুরুপের তাস, তোর মেয়েরা আমার দাবার গুটি। বিশ্বাস কর, তোর চাইতে ওদের অধিক যন্ত্রণা দিয়ে মারব। কোহিনূর ক্ষিপ্ত হয়ে উঠল, রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। ওর অব্যয় নিয়ে নরপিচাস খেলা করেছে নিজের মেয়েকে কাজে লাগিয়ে। আর ঐশ্বর্য, সে কিভাবে পারল নিজের অমানুষ বাবার কথা শুনে জুবায়েরকে ঠকাতে। সত্যি, কালো শক্তির এই নরপশুদের কোনো ধর্ম নেই। হঠাৎ ডান গালে থাপ্পড় খেয়ে কোহিনূর থমকে গেল। পাথর রাগে ফুলছে, তবে দ্বিতীয়বার আর সুযোগ পেল না। প্রতিবার খুনের পরেও অচেতন হয়ে পড়ে, এবারও তাই হলো। ঢলে পড়ল মাটিতে। পাথর হতবম্ব হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। একদিকে মৃত চাচার শরীর পড়ে আছে, অন্যদিকে চাচার খুনি নিজের প্রিয় স্ত্রী লুটিয়ে আছে। কার কাছে যাওয়া উচিত ভেবে চোখ বন্ধ করল। তারপর সাইদকে ইশারা করল লাশের ব্যবস্থা করতে। সাইদ হয়তো এতক্ষণই হুকুমের আশাই করছিল, তাই আদেশ পাওয়া মাত্র হাতের মুঠোয় থাকা গুঁড়োগুলো ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে আগুন লেগে সব অদৃশ্য হয়ে গেল। পাথর আর অপেক্ষা করল না। কোহিনূরকে তুলে নিয়ে সুলতান ভিলার দিকে পা বাড়ালো। সাইদ ওর পিছু নিল। থমথমে পরিবেশ বিরাজ করছে সুলতান ভিলাতে। হঠাৎ আজ সবকিছুই কেমন গম্ভীর লাগছে। ঐশ্বর্য নিজের কক্ষে দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদছে। জুবায়েরার অধরা উতলা হয়ে দাঁড়িয়ে আছে। আদি ডাইনিং রুমের সোফায় আয়েশি ভঙ্গিতে ফোন টিপছে। ঐশ্বর্যের ন্যাকামি ওর পছন্দ হচ্ছে না। জুবায়ের চিন্তা করে ভাবছে, মেয়েটার কি বেশি শরীর খারাপ করছে? অশরাফ ফারুকী অনবরত নিজের বয়ফ্রেন্ডকে ফোন দিচ্ছে, কিন্তু বন্ধ বলছে। কোহিনূর নিজের কক্ষে শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যেও পিটপিট করে তাকালো। নড়াচড়া করে উঠতে গিয়ে মাথা ভার হয়ে আসলো। সাইদ উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু পাথরের চোখে কঠোরতা বিরাজ করছে। নিজের চোখের সামনে খুন হতে দেখেছে, তাও নিজের চাচাকে বিষয়টা মানতে পারছে না। কোহিনূর কিভাবে পারল এতটা নিষ্ঠুর হতে? কোহিনূর উঠে বসতেই পাথরের দুই বাহু নাড়িয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কেন করলে এমনটা? তোমার এই দুটো কোমল হাত কিভাবে পারল এমন হিংস্র হয়ে কারো প্রাণ নিতে? যখনই তোমার কাছে আসবো তখনই বর্বর জঘন্য দৃশ্যটা আমার চোখের সামনে জলজল করে ভাসবে। আমি তো ছিলাম নূর, একটু ভরসা করতে পারলে না? কোহিনূর ওর কথায় মৃদু হাসল। পাথরের মুখটা নিজের দুই হাতের তালুতে নিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, শুনতে পাচ্ছেন ওর চিৎকার? আরও শুনতে পাবেন। আপনি চাননি যে আমার অব্যয় নিয়ে খেলা করছে তার শাস্তি হোক? পাথর ভ্রু কুঁচকে ফেলল। হাতের মুঠো শক্ত করে বলল, নাম বলো একবার। পৃথিবীতে নিঃশ্বাস ফেলার দ্বিতীয় সুযোগ আমি দেব না। পাথরের উত্তর শুনে কোহিনূর চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বলল, ঐশ্বর্য আর তফসিল আপন দুই বোন, আর এদের পিতা হচ্ছে জ্যাকসন খান। ওরা আপনার রক্ত। আপনার দাদুর উপরে এরা টেক্কা দিয়ে এই বাড়ির বৃদ্ধ দাদুর সঙ্গে হাত মিলিয়েছে। ফলস্বরূপ আমার অব্যয় নিয়ে আধারের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ঐশ্বর্য। খান পরিবার এখনও অভিশপ্ত, তাই ঐশ্বর্য সেই হিসেবে অভিশপ্ত। আধার ভেবেছে ওটা আমি ছিলাম। একদিকে খান সাহেবের ধ্বংস আর ওনার সব কিছু হাতের মুঠোয় পাওয়া, অন্যদিকে চন্দ্রের শরীর প্রাপ্তি, তার সঙ্গে কোহিনূর লাভ।
এখানে তিনজনের স্বার্থ জড়িয়ে আছে। তবে অগোচরে সবাই সবার শত্রু, ষড়যন্ত্রে সবাই লিপ্ত। বুঝতে পেরেছেন? পাথর সবটা বুঝলো কি বুঝলো না জানা নেই, তবে ওর মেজাজ হঠাৎ করেই ঐশ্বর্যের উপরে খারাপ হচ্ছে। ইচ্ছে করছে উপরে গিয়ে ঘাটটা মোটকে দিয়ে আসতে। কত বড় সাহস কোহিনূরের রূপ নিয়ে আধারের সঙ্গে বাইরে ডেটে গিয়েছিল। ভাবলেই শরীরটা জ্বলে উঠছে। তবে রাগ নিয়ন্ত্রণ করে ভাবল ঐশ্বর্যের মায়ের পরিচয় কি, উনি কিভাবে সুলতান পরিবার এসে লুকিয়েছিলেন, এদের কাহিনী কি। বারবার ফোন দিয়েও যখন জ্যাকির ফোন বন্ধ পেল তখন পশরা ফারুকী অস্থির হয়ে উঠল। সারা রাত ঘুম হয়নি। লোকটা ঠিক আছে কিনা জানাটা খুব দরকার, কিন্তু কিভাবে জানবে? জ্যাকির বিষয়ে তেমন কিছুই জানে না। লোকটা একা মানুষ, বাচ্চা হয় না, তাই স্ত্রী ওকে দোষারোপ করে ছেড়ে চলে গেছে। এমন ভালো একটা মানুষকে কিভাবে সেই মহিলা ছেড়ে চলে গেল পশরার মাথায় আসে না। যোগ্যতার চাইতে মানুষ যখন বেশি কিছু পেয়ে যায় তখন এমনই হয়। কথাটা ভেবেও দীর্ঘ নিঃশ্বাস ফেলে ল্যাপটপের দিকে নজর দিল। ভাইকে ইমেল করা হয়নি। কথাটা ভেবে ও যখন ফোন হাতে নিল ঠিক তখনই অচেনা নাম্বার থেকে বেশ কিছু পিকচার আসলো। বর্ষা তাতে ক্লিক করে ভ্রু কুঁচকে ফেলল। শরীর মৃদু কাঁপছে, হাতের তালু ঘামতে শুরু করেছে। ভাঁজ করা কপালে বিন্দু বিন্দু পানির কণা জমা হচ্ছে। মনে হলো কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারাবে। চোখের সামনে জ্যাকির সঙ্গে কয়েকটা মেয়ের অন্তরঙ্গ পিকচার জলজল করছে। রেস্টুরেন্টে, হোটেল আর বারের ছবিও আছে। জ্যাকি ওকে মিথ্যা বলেছে। বর্ষার চোখে পানি চলে আসলো। ছবিগুলোর নিচে ছোট্ট একটা টেক্সট, নরপশুদের জাত ধর্ম হয় না, শয়তানের কাজ মানুষ ঠকানো, তাই ওদের জন্য অশ্রু ঝরানোর মতো বোকামি করো না। খান পরিবারের জঘন্য একজন সদস্যদের থেকে এর চাইতে ভালো ব্যবহার আশা করা যায় না। ও তোমাকে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করতে চাইছিল। যাই হোক, ওকে আর খোঁজ করো না। কাউকে অবলম্বন করে বাঁচার চাইতে নিজের মতো বাঁচো। দোয়া করি আল্লাহ তোমার মঙ্গল করুন। ভালো থেকো। আর মুক্তোর মতো অশ্রুকণা কোনো ভুল মানুষের জন্য ঝরিও না। টেক্সট পড়ে অজান্তেই পশ্চার চোখ থেকে আবারও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। যখনই কাউকেও নিজের জীবনে চেয়েছে তখনই এরকমটা হয়েছে। বহুকাল আগে একজনকে ভালোবেসেছিল। সে ওকে ঠকিয়ে মিথ্যা বলে পালিয়ে গিয়েছিল। যখন ফিরল তখন তাকে ক্ষমা করা যায় না। পশ্চা কথাটা ভেবে ছবিগুলো মনোযোগ দিয়ে দেখে নিল। তারপর সোশ্যাল সাইট থেকে জ্যাকির আইডিতে ব্লক দিয়ে ছবিগুলো ডিলিট করল। মানুষটাকে ভুলতে ওর কষ্ট হবে, কিন্তু সুলতানা পশরা ফারুকী কোনো বেঈমানদের মনে রাখে না। ভেঙে পড়া সুলতান পরিবারের সদস্যদের রক্তে নেই। কারো সামনে নিজেকে ছোট করার কোনো মানেই হয় না। কথাগুলো ভেবে নিজেকে শক্ত করে ও আবার শব্দ করে কেঁদে ফেলল। ঐশ্বর্যের চিৎকার চেঁচামেচি থেমে গেছে, তবে এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জুবায়ের অনেক বুঝিয়ে শুনিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেও তেমন কিছু করতে পারেনি। ডাক্তার এসেছিল, ওষুধ দিয়েছে, ফোসকা কমে গেছে। যেভাবে পড়েছিল অন্ততপক্ষে মাস 6 বিছানায় থাকার কথা ছিল। ডাক্তার নিজের ক্রেডিট নিজেই দিলেন। বেশ ভাব নিয়ে বলে গেলেন ওনার ওষুধের গুণেই এই চমৎকারটা হয়েছে। অধরা জুবায়ের সঙ্গে মিলে চেষ্টা করছে ঐশ্বর্যের কান্না বন্ধ করার জন্য। আদি প্রচণ্ড বিরক্ত। কোহিনূর নিজের কক্ষে বসে আছে সাইদের সঙ্গে। পাথর দাদুর কক্ষের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমুচ্ছে। বোঝানোর চেষ্টা করছে ও বড্ড ইনোসেন্ট। কোহিনূরের কক্ষ থেকে ফিরে নিজেকে বুঝিয়ে নিয়েছে। দুমদাম খুন আরও হবে, নিজেকে তৈরি করতে হবে, না হলে দুঃখের শেষ থাকবে না। ঐশ্বর্যের মায়ের সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। কোহিনূর ইচ্ছে করেই ওকে বলছে না। পাথর সিদ্ধান্ত নিয়েছে বাবার সঙ্গে দেখা করবে। সব প্রশ্নের উত্তর পাওয়া শুধু সময়ের অপেক্ষা। চোখ বন্ধ করে ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো ওর সামনে কেউ দাঁড়িয়ে ওকে পর্যবেক্ষণ করছে। পাথর কৌশলে এক চক্ষু মেলতেই জুবায়েরকে দেখে থতমত খেয়ে গেল। শ্বশুরমশাই ওকে গভীরভাবে দেখছে। কি সাংঘাতিক ব্যাপার!
কিন্তু এভাবে দেখার কি মানে? ওকে চেনা যাচ্ছে না এটা শিওর। তবে পাথরের ধ্যান ভাঙল জুবাইরের গুরুগম্ভীর আওয়াজ শুনে। রাতে কি চুরি করতে যাও যে দিনের বেলা ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাও? এভাবে এসেছো সুলতান বাড়িতে কাজ করতে, যা পারো না তাই নিয়ে নাচানাচি করো। মনে রেখো, সবাইকে দিয়ে সব কাজ হয় না। গাধার শিয়ালের মধ্যে পার্থক্য জানো? পাথর ভ্রু কুঁচকে ফেলল শ্বশুরের কথা শুনে। এই ভদ্রলোক ওকে চিনতে পেরে ইচ্ছা করে অপমান করছে নাকি না চিনে করছে কে জানে। তবে ওর গায়ে বড্ড লেগেছে। বউয়ের থেকে এই ভদ্রলোকের জন্যই ওকে দূরে থাকতে হয়েছিল। হিটলারের মতো খতরনাক বুদ্ধি। কথাটা ভেবেও মিনমিনে কণ্ঠে উত্তর দিল, শিয়ালের এত বুদ্ধি থেকে কি হবে? সেটা তো আর মানব সভ্যতার কাজে আসে না। গাধা নির্বোধ প্রাণী, সহজ সরল কিন্তু বড্ড কাজের। মানুষের দরকারে গাধাকেই লাগে, শিয়ালকে না। পাথর উপযুক্ত একটা জবাব দিতে পেরে শান্তি পেল, কিন্তু জুবায়ের পেল না। এই ছেলেটার সঙ্গে ওর পূর্বে আলাদা কোনো কথাবার্তা হয়নি, অথচ মেয়ের জামাই করতে হয়েছে। জুবায়েরের মনে হয় বুদ্ধিজ্ঞান আর মেধাতে বাঙালিদের জুড়ি মেলা ভার। সেখানে পাথর সম্পূর্ণ বিদেশি। বাবা মা 14 পুরুষের মধ্যে কেউ বাঙালি নেই। শুধু পালিত বাঙালি বাবার কাছে লালন পালনের জন্যই বাংলা বলতে পারে। এই যা। নীরবতা ভেঙে জুবায়ের বলে উঠল, গাধার মতো খাটুনি আপাতত আমাদের লাগবে না। কক্ষে গিয়ে বিশ্রাম করো। আর আলখাল্লা টাইপ কী সব পড়ে থাকো। এখনকার কাজের মানুষগুলো এতটাও দিনহীন চলাচল করে না, যথেষ্ট স্মার্ট। তুমি সত্যি গাধা, কোনো সন্দেহ নেই। অতিরিক্ত রঞ্চিত পোশাক পরতে গিয়ে মনে হচ্ছে তুমি পুরোই ফেক। খ্যাপলা আছে, কেমন সন্দেহ হচ্ছে। চেহারায় কেমন ছিনতাইকারীর ভাব আছে, বখাটে টাইপ আর কি। জুবায়েরের কথা শুনে পাথরের মুখটা চুপসে গেল। এত বড় অপমান! শ্বশুর হয়ে কোথায় জামাইকে আদর যত্ন করবে, মেয়ের সুখ কামনা করবে তা না, ওকে কত কিছু বানিয়ে দিল। এখন শেষমেশ ছিনতাইকারী। পাথরের থমথমে মুখটা দেখে জুবায়েরের বেশ মজা লাগলো। কোনো রকমে হাসি চাপিয়ে সরে পড়ল। জামাইকে জব্দ করতে পেরে শান্তি লাগছে। কোনো রকমে কক্ষে এসে হাসতে হাসতে গড়িয়ে পড়ল। অধরা ফোন চেক করছিল, হঠাৎ জুবায়েরের হাসি দেখে ও থেমে গেল। ভ্রু কুঁচকে বলল, এই, কিছুক্ষণ পূর্বে না আপনার মন খারাপ ছিল? হাসির মতো কি করেছেন আবার? জুবায়ের হাসি থামানোর যথেষ্ট চেষ্টা করল, কিন্তু হলো না। হাসতে হাসতে উত্তর দিল, বাগে পেয়ে জামাইকে ইচ্ছে মতো বোকা বানিয়ে এসেছি, জাস্ট মুখটা একবার দেখতে। বিলিতি বিলাইয়ের মতো ছলছল নয়নে হাসি মাখা বদনে আমার দিকে চেয়েছিল। এই গাধা কিছুতে আমার মেয়ের উপযুক্ত না। আমরা হচ্ছি বাঙালি, আমাদের কর্মঠ শরীর আর হাতের পেশিতন্তুতে আলাদা একটা সৌন্দর্য ফুটে থাকে। জুবায়েরের কথা শুনে অধরা চরম বিরক্ত হলো। এই লোকটার নিজের ঘটে কোনো বুদ্ধি নেই, গেছে আরেকজনের বুদ্ধি পরীক্ষা করতে। তাছাড়া জামাই শ্বশুরের সম্পর্ক কি মজা করার মতো? ছেলেটা কি ভাবছে কে জানে। কথাগুলো ভেবে ও বিরক্তিতে মাথা নাড়িয়ে বলল, আপনি কিন্তু একদম ঠিক করছেন না। ছেলেটা ইচ্ছে করে এখানে আসেনি। আপনার মেয়েকে সাহায্য করতে নিজের কাজকর্ম ছেড়ে কাজের ছেলে সেজে পড়ে আছে। কি দরকার ওকে অপমান করা? আমার মনে হচ্ছে আপনি ওর উপরে নিজের ব্যক্তিগত প্রতিশোধ নিতে এসব করেছেন। মেয়ে কিন্তু ওই ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ডিভোর্স নিয়ে ভাবতে যাবেন না। অধরা বেশ শক্ত কণ্ঠেই বলল, জুবায়েরের বুদ্ধি সম্পর্কে ওর ধারণা আছে, এরকমটা ভাবতেই পারে। ওকে দিয়ে এসব খুব ভালো হয়। ওকে রাগ করতে দেখে জুবায়ের বিছানা থেকে নেমে এসে অধরার কোলের উপরে শুয়ে পড়ল। তারপর ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমাকে কি তোমার এতটা জঘন্য মনে হয় যে মেয়ের ডিভোর্স করিয়ে দেব? নিয়তিতে বিশ্বাসী আমি। কোন পরিস্থিতিতে এসব হচ্ছে আমার জানা আছে। কোহিনূরের উপরে আমার ভরসা আছে। তুমি আজও আমাকে বিশ্বাস করতে পারলে না। মরে গেলে ওই আফসোসটা আমার রয়ে যাবে। প্রিয়জনের বিশ্বাসটুকু নিয়ে কবরে যেতে পারবো না। আমি এমনিতেও পাপী। জান্নাতের আশা করা আমার শোভা পায় না, তবুও করি। মানুষের মন তো, তাই।
জুবায়ের বেশ আফসোস নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠেই কথাগুলো বলল। ওকে আবারও দুঃখ দিয়ে ফেলেছে বুঝতে পেরে অধরা ভরকে গিয়ে কেঁদে ফেলল। অতীত কেন পিছু ছাড়ে না কে জানে, কতবার মনকে শাসন করেছে, বুঝিয়েছে, তবুও খোঁচা দিয়ে কথা বলতে দুইবার ভাবে না। অধরা চঞ্চল হয়ে উঠল। জুবায়ের হাতটা ছাড়িয়ে দিয়ে ওর মুখে হাত রেখে অনুরোধের সুরে বলল, আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। কথাটা আমি ওভাবে বলতে চাইনি। আপনি তো ধুমধাম না ভেবেই কাজকর্ম করেন, তার জন্যই বলছি। প্লিজ ক্ষমা করুন আমাকে। অধরাকে চোখের পানি ফেলতে দেখে জুবায়ের ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, এই, তুমি আবার ছিচকাদুনে কবে থেকে হলে? সামান্য কারণে আমার অধরার চোখে পানি ঠিক হজম হচ্ছে না। শোনো, তুমি যেমন ছিলে তেমনই থাকবে। এসব কান্নাকাটি কিন্তু জুবায়ের সহ্য করবে না। শোনো না, চলো ঘুরে আসি। জুবায়ের উঠে বসল। তারপর দুই হাত কাজে লাগিয়ে অধরার মুখটা মুছিয়ে দিয়ে উঠে গেল আলমারির কাছে। দুদিন আগে বাংলাদেশ থেকে একটা কুরিয়ার এসেছে। জুবায়ের অর্ডার দিয়েছিল। বেশ কয়েক রকমের শাড়ি আর পাঞ্জাবি এসেছে। বাংলাদেশে থাকতেও নিয়মিত শুক্রবারে পাঞ্জাবি পরে মসজিদে যেত। এখানেও আছে, তবে বেশ কম। জুবায়ের সেখান থেকে শাড়িগুলো অধরার সামনে রেখে একটা কালো রঙের সুতি সিল্কের শাড়ি ওর সামনে তুলে ধরে বলল, তোমার মায়ের শাড়িটার মতো অতটা ভালো হবে না, তবুও বরের দেওয়া প্রথম গিফট হিসেবে এটা পরলে আমার শান্তি লাগবে। বিকেলের পথভ্রমণটা রোমাঞ্চকর মনে হবে। পরবে তুমি? অধরা চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। মায়ের দেওয়া শাড়িগুলো অনেক পুরাতন হয়েছে, তবুও অধরা সেগুলোই পরে। মামা গন্ধ মিশে থাকে। স্বামীর দেওয়া প্রথম গিফট সামনে পেয়ে ও আবেগী হয়ে উঠল। উপহার পেতে কার না ভালো লাগে, আর সে যদি হয় নিজের মানুষ, তাহলে তো কোনো কথাই নেই। ও দ্রুত জুবায়ের থেকে শাড়িটা নিয়ে লাজুক হেসে বলল, দারুণ সুন্দর, তবে এর জন্য আপনাকে আমি ধন্যবাদ দিতে পারবো না। এটা আমার অধিকার। আজ বিকেলে নিশ্চয় আমি এটা পরেই যাব, তবে বাইরে ঘুরতে না, মারিয়াকে দেখতে যাব। জুবায়ের হাসল ওর কথা শুনে। ও নিজেও মারিয়াকে দেখতে যাওয়ার কথাই ভেবেছিল। দুজনের চিন্তা শক্তির কতটা মিল! নিশ্চয়ই আল্লাহর রহমত ছিল, নয়তো এমন মেয়েকে ওর জীবনসঙ্গী হিসেবে কখনোই পেত না। জার্মানিতে নগরায়নের হার অত্যন্ত উঁচু। বার্লিন দেশের রাজধানী ও বৃহত্তম শহর। তবে প্রাক্তন পশ্চিম জার্মানির রাজধানী বন শহরে এখনও বেশ কিছু সরকারি অফিস রয়েছে। বাংলাদেশের থেকে আসা সুলতানরা ব্যবসার সুবিধার জন্য বার্লিনে প্রথম নিজেদের গৃহ নির্মাণ করেছিল। পরে রাজনৈতিক এবং ধর্মীয় প্রকোপে অতিষ্ঠ হয়ে বন শহরে চলে গিয়েছিল। ফলে এখানকার গৃহটা প্রায় অকেজো হয়ে আছে। জুবায়েরের দাদু বুদ্ধি করে একজন ইউরোপীয় নাগরিক জুরি সিংয়ের নিকটে সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। লোকটা খ্রিস্ট ধর্মের অনুসারী, তাছাড়া এখানকার 2/3 লোক রোমান ক্যাথলিক অথবা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। ইসলাম জার্মানির তৃতীয় ধর্ম। যাই হোক, জার্মানি থেকে প্রায় 450 উগ্র ইসলামপন্থী সিরিয়া যাত্রা করে। তাদের মধ্যে মোট 10% বাস বন শহরে। সুলতান পরিবার 1990 সালে বন শহর ছেড়েছিল। তার কিছু বছর পরের ঘটনা। দোতলা বিশিষ্ট বাড়িটাতে জুরি সিং নিজের স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। এক সন্ধ্যালগ্নে শহরের মধ্যে হঠাৎ এক রেস্তোরাঁয় সন্ত্রাসীর হামলা হয়। বোমার গুলির শব্দে মুখরিত হয়ে ওঠে চারিদিক। পোড়া লাশ, বারুদের গন্ধে নিঃশ্বাস নেওয়া কঠিন। সামরিক বাহিনী যথাযথ চেষ্টা করে সবটা নিয়ন্ত্রণের জন্য, কিন্তু ফলাফল শূন্য। শহরের অপর দিক থেকে আরও একদল আক্রমণ হানে শহরের উপরে। ফলে জনগণের প্রাণের ঝুঁকি বেড়ে যায়। এমন অবস্থায় জুরি সিং তখন ভয়ে স্ত্রীকে নিয়ে বাড়ির সিঁড়ির নিচে থাকা গোপন স্টোর রুমে গিয়ে দরজা বন্ধ করলেন। উপরে যাই হয়ে যাক, এখানে কেউ আসবে না। দরজা থেকে দফায় দফায় মৃদু আওয়াজ ভেসে আসছিল। জঙ্গিরা নাকি সাধারণ কেউ এসেছে বোঝা গেল না। কথায় বলে, আপনি বাঁচলে বাপের নাম। স্টোর রুমে আবছা আধারে ভয়টা ওদের কমে এসেছিল, কিন্তু ঘটল আরেক ঝামেলা।
লম্বা টেবিলের নিচে এক নারী অব্যয় দেখে দুজনের প্রাণ কেঁপে উঠেছিল। জুডি সিং লাইট জ্বালিয়ে সামনে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল, কারণ ওর সামনে এক আহত অল্প বয়সী মেয়ে বসে আছে, যার ঠোঁট থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরছে। কি করা উচিত বুঝতে পারল না। ফর্সা ত্বকে কালো আঘাতের চিহ্ন দেখে জুডির স্ত্রী মেয়েটার কাছে এগিয়ে গেলেন। কিভাবে কি হয়েছে আর মেয়েটা এখানে কি করছে জানতে চাইলে মেয়েটা কোনো উত্তর দিল না। হুট করেই অচেতন হয়ে যায়। ততক্ষণে বাইরের পরিবেশ বেশ শান্ত হয়ে উঠেছে। জুডির স্ত্রী ওকে সেবা যত্ন করে বুঝতে পারে মেয়েটা গর্ভবতী। মেয়েটা সুস্থ হয়ে জবান দেয় ওর স্বামী ছাড়া পৃথিবীতে নিজের বলতে কেউ নেই। জঙ্গিরা ওর স্বামীকে হত্যা করেছে। ও বাঁচার জন্য এখানে এসে লুকিয়ে আছে। অনুরোধ করল দয়া করে ওকে যেন রাখা হয়। সেই থেকে মেয়েটা সুলতানদের পরিত্যক্ত বাড়িতে থাকতে শুরু করে। আরমান ফারুকী প্রায় এখানে যাওয়া আসা করতেন। মেয়েটার কাজে খুশি হয়ে ওকে বার্লিনে নেওয়ার জন্য প্রস্তাব দেন। মেয়েটা রাজি হয়, তবে বাচ্চা প্রসবের পরে যাবেন শর্ত দিলেন। ঘটনা সেটাই ঘটল। মেয়েটার বাচ্চা হলো। তারপর সুলতান পরিবারের খাস কাজের লোক হিসেবে কাজ করতে শুরু করেন। সেই মেয়েটাই হচ্ছে ঐশ্বর্যের মা মিসেস রবিতা খান। রবিতা নিজের ইচ্ছাতে সুলতান পরিবারে আস্তানা গড়েনি, ওকে এক প্রকার বাধ্য করা হয়েছিল। তাছাড়া খান ভিলাতে কোনো নারীর স্থান নেই, ইচ্ছে করলেও ওকে রাখা যেত না। রবিতার বাবা নিজের ছেলের প্রাণ রক্ষা করার জন্য রবিতাকে শয়তানদের নামে উৎসর্গ করেন। মেয়েটা অভিশপ্ত হয়ে যায়। জ্যাকি নিজের বাবার জন্য ওকে গ্রহণ করে, পরে নিজের স্বার্থের জন্য আর তথ্য আদান প্রদানের জন্য ওকে সুলতান ভিলাতে পাঠিয়েছিল। তার পরের ঘটনা সবার জানা। জ্যাকি নিজের বুদ্ধিতে চলত। ওর দুটো মায়ের মধ্যে একটা আধারের মায়ের কাছে ছিল, অন্যটা জুবায়ের লালন পালন করে। ঐশ্বর্য সবটা জানত না, কিন্তু ওর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজের মধ্যে নানা রকম পরিবর্তন লক্ষ্য করে। তারপর জুবায়ের যখন অধরার কোহিনূরকে খুঁজে পেল, তখনও হিংস্র হয়ে উঠল। ঠিক সেই সময়ে জ্যাকি ওর সঙ্গে দেখা করে আর নিজের আসল পরিচয় প্রদান করে। ঐশ্বর্য প্রথমে হীনমন্যতায় ভুগছিল, একজন কাজের মেয়ে হওয়ার দরুন, কিন্তু পরে জানতে পারল ও খান পরিবারের সন্তান। তখন আবারও গর্ব করতে শুরু করলো, অহংকারী হয়ে উঠল। এখন কিভাবে দাদুর সঙ্গে হাত মিলালো এটা আমি জানি না, তুমি খোঁজ করো। পাথরের বাবা প্রথম থেকে পুরোটা নিজের মতো করে পাথরকে বর্ণনা করল। পাথর চুপচাপ শুনছিল। কি স্বার্থপর নিজের চাচার বোনেরা ভাবতেই ঘৃণা হলো। দুপুরে যখন সবাই নিজেদের কক্ষে ব্যস্ত ছিল, পাথর বাবার কাছে ছুটে এসেছে। ঐশ্বর্যের মা সুলতান পরিবারে কাজের লোক হিসেবে ছিল, বিষয়টা ওর কেমন জানি লাগছিল। খান পরিবারে মেয়েদের যে কতটা মূল্য দেওয়া হয় বুঝতে বাকি নেই। নিজের মায়ের মৃত্যু আর বাবার গৃহবন্দির জন্য খুব কষ্ট হয় ওর। বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতে হলো। কথাগুলো ভেবে ও মাথা তুলে বলল, আমি আসছি, আপনি সাবধানে থাকবেন। দাদু হঠাৎ চুপচাপ কেন, এটা আমাকে ভাবাচ্ছে। আধারেরও খোঁজ নেই, ঘাপটি মেরে বসে আছে, হঠাৎ আক্রমণ করে বসবে। পাথরের কথা এড়িয়ে গিয়ে উনি প্রশ্ন করলেন, তুমি কি সুলতান ভিলাতে থাকছ? বলেছিলাম তো কোহিনূরের থেকে দূরে থাকো। তার জন্ম হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। কোনো সংসার পাতিয়ে পার্থিব জগতে সুখ দুঃখ বিলাস করবে না। কালো শক্তির ধ্বংসের সঙ্গে সঙ্গে সেও কিন্তু ধ্বংস হবে। পৃথিবী নির্মল করতে তার ধ্বংস অনিবার্য। আবেগপূর্ণ হয়ে ভুল করো না, দয়া করো প্লিজ। পাথর হাতের মুঠো শক্ত করে ফেলল। বুকের মধ্যে অজানা ভয় এসে বাসা বাঁধতে শুরু করেছে। অশান্ত হয়ে উত্তর দিল, পারবো না ড্যাড, পারবো না আমি। মৃত্যু হলে দুজনের একসঙ্গে হবে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি নিজেও বন্দী ছিলেন আমার মায়ের জন্য, পেরেছেন তাকে ভুলে গিয়ে বাঁচতে। তবে আমার ক্ষেত্রে কেনই অবিচার বলুন? পাথরের বাবা ছেলের কষ্ট উপলব্ধি করতে পারছেন, কিন্তু এটাই তো নিয়তি। নিয়তিকে আটকানোর জন্যই হয়তো কালো শক্তির উপরে লোকজন এভাবে ভরসা করে পথভ্রষ্ট হয়। সেখানে উনি নিজের ছেলেকে কিভাবে সেই রাস্তায় ছেড়ে দেবেন?
কথাটা ভেবে উনি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, কোহিনূরের কাছে আমার জাদুলিপি আছে। জাদুলিপির ৮ম পৃষ্ঠাতে যদি কেউ অপরের জন্য কিছু চেয়ে কিছু লেখে, তবে জাদুলিপি সেটা পূরণ করে। তুমি ওটা কোহিনূরের থেকে যেভাবেই হোক উদ্ধার করো। তারপর লিখে ফেলো তোমার মনের কথা। বিসর্জন দাও নিজের প্রিয় কিছু জিনিস, তবেই কোহিনূর তোমার হবে। এটাও কিন্তু কালো শক্তিরই একটা অংশ। কোহিনূর জেনে বুঝে কখনো এটা তোমাকে দেবে না। কৌশল অবলম্বন করো, ছলনা করো, যা ইচ্ছে তাই করো, তবু ওটা নিজের করে নাও। আশা করি তোমার ইচ্ছে পূরণ হবে। এর চাইতে ভালো বুদ্ধি আর আমার কাছে নেই। তবে জেনে রেখো, তোমরা যতই এগিয়ে যাবে কোহিনূরের জীবন থেকে আয়ুষ্কাল কমতে শুরু করবে। পাথর মন দিয়ে নিজের বাবার কথাগুলো শুনে বিড়বিড় করল, জাদুলিপি আমার চাই। কিচেনে স্যুপ তৈরি করছে কোহিনূর। সাইদ রান্নার বই ঘেটে ঘেটে ওকে উপকরণগুলো বুঝিয়ে যাচ্ছে। অধরার জুবায়ের বাইরে গেছে। ঐশ্বর্যের জন্য অধরা যা রান্না করে রেখেছে মেয়েটা হঠাৎ বলছে সেটা খাবে না। আদেশ করেছে চিকেন স্যুপ এক্ষুনি ওর চাই। তাই অপেক্ষা না করে সাইদকে নিয়ে রান্না বসিয়ে দিল। যদিও ভালো হবে কিনা ওর জানা নেই। সাইদ বলেছিল রেস্টুরেন্ট থেকে আনিয়ে দেবে, কিন্তু ওই যে শকুনের চোখ, ঐশ্বর্য ধরে ফেলবে, তখন ঝামেলা হবে। গাজরের টুকরো পানিতে ছাড়তে ছাড়তে কোহিনূর কিছু একটা ভেবে প্রশ্ন করল, সাইদ, 2 দিন আগে এই বাড়ির সামনে একটা খুন হয়েছে, তুমি জানো সেটা? কোহিনূরের কথা শুনে সাইদ মাথা নাড়িয়ে উত্তর দিল, জানি, তবে এটা কে করেছে এটা বলতে বলো না প্লিজ, কারণ আমি তখন এখানে ছিলাম না। ফেরার সময় গেটের সামনে অনুভব করলাম, তবে ওটা ডগের রূপে অন্য কিছু ছিল। এই হত্যাটা যেই করেছে সে কিন্তু বাড়ির বাইরের কেউ না, ভেতরের কেউ। সন্দেহের তালিকায় অনেকেই আছে, আমি তদন্ত করছি। কোহিনূর হাসল সাইদের কথা শুনে। ছেলেটা বেশ কাজের, না চাইতেই কেমন সব বুঝে যায়। কথাটা ভেবেও প্রশ্ন করল, আচ্ছা সাইদ, কোহিনূর যদি এখন অন্য কারো কাছে চলে যায় তখন কি তুমি আমার শত্রু হয়ে যাবে? সাইদ মলিন হেসে উত্তর দিল, আমরা দাস, আমাদের নিজস্ব কোনো ভালো লাগা চাওয়া পাওয়া নেই। মনিবের ভালোর জন্য তাকে রক্ষা করাই আমাদের দায়িত্ব। তবে তোমাকে আমার ভীষণ ভালো লাগে। তোমার ক্ষতি হোক আমি চাই না। আম্মি বলেছিলেন আমাদের এই জীবন থেকে অচিরেই মুক্তি মিলবে। তুমি আমাদের মুক্তির রাস্তা নূর। আল্লাহ তোমার মধ্যে দিয়ে আমাকে এই কঠিন জীবন থেকে উদ্ধার করবেন। আমি আম্মিকে নিয়ে নিজের রাজ্যে ফিরে যাব। কোহিনূরের শক্তি পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। নির্মল হয়ে উঠবে পরিবেশ। কোহিনূর ছলছল চোখে তাকিয়ে আছে। নিজের জীবন দিয়ে হলেও সবাইকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেবে বলে প্রতিজ্ঞা করল। কথাগুলো ভেবেও খাবারটা পাত্রে নিয়ে ওকে বলে আসলো চারিদিকে নজর রাখতে। 2 দিন আগে এই বাড়ির কে তলোয়ার হাতে প্রাচীল টপকে ভেতরে এসেছিল। সিসি ক্যামেরাতে কোনো ফুটেজ নেই, ঝিরঝির করছে। যেই হয়ে থাক তার উদ্দেশ্য ভালো নাকি খারাপ। গ্রীষ্মকালের গরম কাটিয়ে হঠাৎ বর্ষার আগমন ঘটেছে। ঝুম বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার জন্য জনজীবন যেন থমকে গেল। বড়সড় কোনো প্রাকৃতিক দুর্যোগের আভাস দিচ্ছে এই চঞ্চল হাওয়া আর ঘন ঘন মেঘের ধুমধাম আওয়াজ। বিদ্যুৎ চমকানোর সঙ্গে বাজ পড়ছে। জুবায়ের অধরার আঙুলগুলো হাতের মুঠোয় শক্ত করে ধরে গাড়িতে বসে আছে। ওদের সঙ্গে আজ ড্রাইভার আসেনি। তাছাড়া অধরার সঙ্গে থাকলে জুবায়ের সেই দিন কাউকেই সঙ্গে রাখে না। অযথা ঝামেলা টেনে লাভ কি? তাছাড়া ওদের সাধারণ মানুষের সঙ্গে কোনো ঝামেলা নেই, যা আছে অপ্রকৃতস্থ জীবের সঙ্গে, যেখানে অস্ত্র বা গার্ড রাখা বোকামি ছাড়া কিছুই না। মারিয়াকে দেখতে যাওয়ার পথে হঠাৎই বৃষ্টি শুরু হয়েছে। আজকে আর যেতে পারবে কিনা সন্দেহ আছে। তাছাড়া ওকে রাখা হয়েছে বার্লিন থেকে কিছুটা দূরে। অধরা বিরক্ত হচ্ছে বৃষ্টির উপর। মেয়েটাকে দেখতে যাওয়ার সুযোগ আসে না। আজ এসেছে অথচ এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টি ওদেরকে বাধা দিচ্ছে। মনে হচ্ছে প্রকৃতিও চায় না ওরা মারিয়ার কাছে যাক। কথাগুলো ভেবে অধরা বিড়বিড় করে বলল, এভাবে আর কতক্ষণ থাকবেন? ঘণ্টা খানিকটা বৃষ্টি হবে, তারপর শুরু হবে তুষারপাত নয়তো অন্য কিছু।
এই জার্মানির মতো রাষ্ট্রে মানুষ কিভাবে থাকে আল্লাহ মালুম। আমি প্রচণ্ড বিরক্ত। আমার বাবা কেন যে নিজের দেশ ছেড়ে এখানে এসেছিলেন বুঝতে পারি না। উনি এখানে না আসলে কিছুই হতো না। অধরা নিজের মতো করে মনে যা আসলো বলে গেল। জুবায়ের ওর মুখের দিকে তাকিয়ে গভীর দৃষ্টিতে মলিন হেসে উত্তর দিল, উনি না আসলে আমি এত ভালো বউ পেতাম কোথায়? উনি এসেছিলেন বলেই না তোমাকে পেলাম। সঙ্গে কোহিনূরের মতো মেয়েকে পেয়েছি। কেমন স্বপ্নের মতো। আমার মতো মানুষ সত্যি তোমাদের উপযুক্ত না। জুবায়েরের এমন খাপছাড়া কথা শুনে অধরা ভ্রুকুচকে ফেলল। কোন সময় কি বলতে হয় লোকটার জানা নেই, নাকি সকালে সেই ঘটনাটা এখনো ভুলে যায়নি, তাই মনে রেখে মেয়েদের মতো খোঁচা দিয়ে কথা শোনাচ্ছে। কোনটা? অধরা ওর হাতের মুঠোয় সামান্য চাপ দিয়ে চোখ রাঙিয়ে বলল, আজে বাজে কথা বললে গাড়ি থেকে নামিয়ে দেব। মানছি ভুল করেছি, তাই বলে এভাবে যখন তখন প্রতিশোধ নিতে চাইবেন? মানব না আমি। আমার বর আমার সম্পত্তি, তার সঙ্গে আমি যা ইচ্ছে তাই করব। কিছুই বলতে পারবেন না। আপনার হুটহাট অপ্রিয় বাক্য শুনতে আমি রাজি না। কিছু একটার ব্যবস্থা করুন। হুট করে গাড়ির উপরে বাজ পড়লে কিন্তু অবস্থা খারাপ হবে। অধরা বেশ তেজ দেখিয়ে কথাগুলো বলল। চিন্তা হচ্ছে নিজের জন্য না, জুবায়েরের জন্য। লোকটার কিছু হলেও সহ্য করতে পারবে না। একজন মানুষ সব দিক থেকে উপযুক্ত হয় না, কিছু না কিছু ত্রুটি থেকেই যায়। জুবায়েরও তেমন একজন মানুষ। হুটহাট না ভেবে কাজ করে, তবে লিমিটের মধ্যে থাকে। অতিরিক্ত কিছুই করে না, এই যা। হঠাৎ নিকটবর্তী কোথাও বজ্রপাতের আওয়াজে অধরার ধ্যান ভাঙল। ও চমকে উঠে জুবায়েরের দিকে এগিয়ে গেল। ভয়ানক পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি হবে ভেবেই আত্মা শুকিয়ে আসছে। জুবায়ের অধরাকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে মাথায় হাত রেখে কোমল কণ্ঠে বলল, কিছুই হবে না। বৃষ্টি থেমে যাবে কিছুক্ষণের মধ্যেই। ফোনটা দেখো, আবহাওয়ার আপডেট দিচ্ছে। অ্যাপস অন করে রাখো, টেনশন কমবে। এতটা ভীতু নাকি তুমি? রহস্য উদ্ধার করতে একা একা গহীন অরণ্যে চলে যাও, আর সামান্য বৃষ্টিতে ভয় পাচ্ছ? শোনো, তুমি গাড়িতে থাকো, আমি সামনে কোনো কটেজ বা রেস্তোরাঁ আছে কিনা খোঁজ করে আসছি। জ্যাকেট আছে, আমি ভিজব না, কিন্তু তোমার সমস্যা হবে। জুবায়েরের বুদ্ধি দেখে অধরা চুপসে গেল। ওকে একা ফেলেই ভদ্রলোক নাকি এখনই নির্জন রাস্তায় কটেজ খুঁজতে যাবে? বলি, কটেজ তৈরি করা কি এতই সহজ যে যেখানে সেখানে পাওয়া যায়? অধরা ওকে আরও খানিকটা শক্ত করে ধরে বসে থাকলো। ফিসফিস আওয়াজ করে বলল, পারবো না একা থাকতে। আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব। ফোন আছে, গুগলে দেখে নিন এখানে তেমন কোনো ব্যবস্থা আছে কিনা। জুবায়ের নেচে উঠল। বইয়ের বুদ্ধি সত্যি প্রশংসা করতে হয়। কি সুন্দর গাড়িতে বসে সমাধান বলে দিল। কথাটা ভেবেও এক হাতে অধরার পিঠে হাত রেখে অন্য হাতে গুগলে সার্চ দিল। 0.5 কিলোমিটারের মধ্যে একটা বাংলো আছে। জুবায়ের অধরার কপালে অষ্টদয় রেখে বলল, সামনে একটা বাংলো আছে, যাবে সেখানে? যতটা এসেছি ফিরে যেতেও লেট হবে। রাতটুকু ওখানে থেকে সকালে মারিয়াকে দেখতে চলে যাব। অধরা হেসে ফেলল। জুবায়েরের কাঁধে মাথা রেখে উত্তর দিল, শুধু চলবে না, দৌড়াবে। জুবায়ের উত্তর পেয়ার অপেক্ষা করল না, গাড়ি ছেড়ে দিল। বাতাসের ঝাপটা এসে গাড়ির কাছে আঘাত করছে। অধরা জড়সড় হয়ে বসে আছে, শীত করছে। পাতলা শাড়ির আঁচলটা গায়ের সঙ্গে লেপ্টে রেখেছে। জুবায়ের সেদিকে তাকিয়ে বলল, গাড়ির পেছনের দিকে একটা প্যাকেটে তোমার শীতের পোশাক আছে, একটু কষ্ট করো, আমি নেমে বের করে দেব। মেয়েদের এই একটাই সমস্যা, একটু ফিটফাট সাজলে শীতের পোশাকের সঙ্গে যত ঝামেলা বাঁধে। তাছাড়া জার্মানির মতো রাষ্ট্রে বসবাস করছো, জানো না ঘন ঘন এখানকার ঋতুর মুড সুইং হয়। কিছু পরে আসতে। অধরা নিজের দোষ ঢাকার জন্য ঝাড়ি দিয়ে বলল, আপনি আছেন তো এসব ভাবনা চিন্তার জন্য, আমি কেন টাইম নষ্ট করব? সামনের দিকে নজর দিন। অধরার কথা বলতে দেরি হলো, কিন্তু জুবায়েরের গাড়ি থামাতে বিন্দুমাত্র লেট হলো না। ও অধরার দিকে তাকিয়ে বলল,
নির্জন পরিবেশে কোথায় বরকে একা পেয়ে রোমান্টিক কথাবার্তা বলবে, চুমু টুমু দেবে তা না ভাঙা রেডিওর মতো গড়গড় করছো। তাই বলে গাড়ি থামালেন কেন? দেখছেন না কেমন বৃষ্টি হচ্ছে, ঝড় উঠছে, আর আপনি আমার সঙ্গে তর্ক করছেন। আমি কিন্তু রেগে যাচ্ছি। জুবায়ের ওর কথায় কোনো পাত্তা দিল না। কিছু একটা ভেবে বলল, যেতে পারি, শর্ত আছে। গুনে গুনে দুটো চুমু দাও, তারপর গাড়ি ছাড়ব। এতক্ষণ বকবক শুনেছি, সে কি ফ্রিতে ভেবেছ? সুলতান জুবায়ের ফারুকী ব্যবসায়ী মানুষ, লাভ লসের হিসেব ছাড়া কাজকর্ম করে না। চুমু ছাড়া একটা পাও গাড়ি চলবে না। বিরোধী পক্ষকে সঙ্গে নিয়ে দরকার হলে হরতালে নামব, তবুও দাবি ছাড়ব না। জুবায়ের বেশ মজা নিয়ে কথাগুলো বলল, কিন্তু অধরা সেসব পাত্তা দিল না। ওর দৃষ্টির সামনের দিকে, রাস্তার উপরে ও কাউকে দেখেছিল। অব্যয়টা হুট করেই সরে গেল। কেমন সন্দেহ হচ্ছে। ওকে সামনে তাকিয়ে থাকতে দেখে জুবায়ের কিছুটা ঝুঁকে এসে অধরার মুখটা দুই হাতে নিজের দিকে টেনে গভীর দৃষ্টিতে বলল, আমি নিজেই নিতে জানি। তুমি ভীষণ কৃপণ, সে আমার জানা আছে। কে ছিল সামনে? কার থেকে লুকোচুরি করতে এসব করছেন আপনি? আমি জানি আপনি সামনে আর যাবেন না। আমাদের গাড়ি ফলো করা হচ্ছে। কেউ ইচ্ছে করে আমাদের বিপদে ফেলছে। ফোনটা দিন তো আমাকে। অধরার কথা শুনে জুবায়ের থমকে গেল। সামনে ভয়ঙ্কর দেখতে এক মহিলা দাঁড়িয়েছিল। বেশ কিছুক্ষণ আগে থেকেই ওদেরকে সে ফলো করছে। মহিলা যে সাধারণ কেউ না, এটা ভেবেই এতক্ষণ চুপচাপ ছিল। আগে পেছনে ছিল, এখন সে সামনে সামনে যেতে শুরু করেছে। অধরা ভয় পাবে তাই এলোমেলো কথাবার্তা বলে ওকে ভোলানোর চেষ্টা করেছে। এই মহিলা কে বা ওর উদ্দেশ্য কি জানা নেই। তবে যে কোনো সময় আক্রমণ করে বসবে, তখন মরা ছাড়া হাতে আর কোনো উপায়ই থাকবে না। জুবায়েরের ধ্যান ভাঙল অধরার কথা শুনে। অধরা চট করে কোহিনূরকে ফোন করে ফেলল। ওপাশ থেকে হ্যালো বলতে অধরা সবটা বলে দিল। বিনিময়ে কোহিনূর হাসল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে নামবে না। যেখানে আছো সেখানেই অপেক্ষা করো, আমি আসছি। জুবায়ের ভ্রু কুঁচকে আছে। সামান্য বিষয়ে মেয়েকে ডেকে আনার মতো কিছু হয়েছে বলে ওর মনে হয় না। তাই বিরক্তি নিয়ে বলল, মেয়েটাকে না ডাকলে হতো না? চুপচাপ বসে থাকুন। ইচ্ছে হলে আমাকে চুমু টুমু দিতে পারেন, তবুও দয়া করে কথা বলবেন না। আমি বিরক্ত, রেগে যাচ্ছি। জুবায়ের সোজা হয়ে বসল। অধরা সত্যিই রেগে আছে। এখন কথাবার্তা বলা নিরাপদ না। কিন্তু সামনের মহিলাটাকে। নিঝুম বৃষ্টিতে দৌড়ে চলেছে কোহিনূর। ওর সামনে সবুজ শাড়ি পরিহিত এক মহিলা এগিয়ে যাচ্ছে। এই মহিলাকে নিয়ে যত রহস্য। একে ধরতে পারলে আসল কাহিনী সামনে আসবে। কোহিনূর জ্যাকিকে হত্যার সময় এমন পোশাক পরেছিল, সেটা একটা উদ্দেশ্য নিয়ে। ভেবেছিল জ্যাকি হয়তো জানে এই সবুজ শাড়ির মহিলা সম্পর্কে, কিন্তু তেমন কিছুইও জানে না। জানলে বোঝা যেত। কথাটা ভেবেও রাস্তার পাশ ঘেঁষে গহীন অরণ্যে ঢুকে পড়ল। ওর বাবা মাকে এই মহিলা ভয় দেখানোর চেষ্টা করছে। কারণ না জেনে আজও পিছু হটবে না। কিছুটা এগিয়ে এসেও থমকে গেল, কারণ সামনে সেই মহিলাও দাঁড়িয়ে গেছে। কিছুটা দূরে সাইদার পাথর পাশাপাশি দাঁড়িয়ে আছে। 3 দিক থেকে ঘেরাও করা হয়েছে। কোহিনূর এখনও ভদ্রমহিলার মুখ দেখতে পায়নি, তাই আরও কিছুটা এগিয়ে মুখোমুখি হয়ে চমকে গেল। ওর সামনে ওর ছোট ফুপি দাঁড়িয়ে আছে। কোহিনূরকে দেখে মারিয়া বাঁকা হেসে তাচ্ছিল্যপূর্ণভাবে বলল, ফুপিকে আঘাত করতে পারবে তো কোহিনূর ফারুকী? জুবায়ের ফারুকীর আদরের বোনের শরীরে আঘাত করে পিতার কষ্টটা হজম করতে পারলে এসো, আমি প্রস্তুত আছি। মারিয়ার কথা শুনে কোহিনূর শব্দ করে হেসে ফেলল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, শনশন করে বাতাস বইছে। কোহিনূর চোখ বন্ধ করে কঠিন গলায় জবাব দিল, আমার ফুপির শরীর থেকে একবার বাইরে আসুন, কসম, মাটিতে পুঁতে দিতে 2 বার ভাবব না। আর কতকাল পরের শরীরে বসবাস করবেন? একবার নিজের শরীরে প্রবেশ করে দেখুন। আমিও দেখি আপনার কতটা সাহস। লোকেরা বলে জাতের মেয়ে কালোও ভালো। লোভের জন্য চন্দ্রের মতো রূপসী রমণী আত্ম হয়ে এই শরীর থেকে ওই শরীরে ঘুরছে।
আমার দুঃখ হচ্ছে, আফসোস হচ্ছে। লোভী মহিলা নিজের স্বার্থের জন্য আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিতে দুইবার ভাবেনি। আজ পালাবেন কিভাবে শুনি? সাঈদ, বোতল রেডি করো। সাঈদ সত্যিই বোতল নিয়ে হাজির হলো। কোহিনূর পাথরকে ইশারা করলো মারিয়াকে পেছন থেকে ধরতে। পাথর আর অপেক্ষা করল না, দ্রুতই ধরে ফেলল। কোহিনূর সোজা গিয়ে চন্দ্রের গলা টিপে বলল, আপনাকে ফিরিয়ে আনার কৌশল থাকলে ফিরে যাওয়ার উপায় নিশ্চয়ই আছে। বলে দিন কেন এসব করছেন, আমার ফুপিকে কেন ধরেছেন। কোহিনূর ওকে শক্ত হাতে ধরলেও হঠাৎ আক্রমণেও টলে গেল। পাথর ছিটকে গেল কিছুটা দূরে। ওদের থেকে খানিকটা দূরে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, যার মাথার চুলগুলো কিছুটা লম্বা। গায়ে পাঞ্জাবি দেখে বোঝা যাচ্ছে লোকটা বাঙালি, কিন্তু কে উনি? মারিয়ার কণ্ঠ থেকে হালকা আওয়াজ আসলো, সুলতান ফারাবি ফারুকী। কোহিনূর হতবম্ব হয়ে থমকে গেল, কিন্তু নিজেকে সামনে নেওয়ার আগেই লোকটা হাওয়ার বেগে মারিয়াকে নিয়ে সরে গেল। কোহিনূর দাঁতে দাঁত চেপে পাথরের দিকে তাকিয়ে বলল, এই আপনার অর্ধমানবের শক্তি? ধরতে পারলেন না অকর্মণ্য একটা? কিভাবে জানবই লোকটা কে ছিল? পাথর উঠতে উঠতে বলল, তোমার মায়ের থেকে শুনলেই পারো, উনি জানতে পারেন কিছুটা। আর এই যুবক কিছুতেই সাধারণ না, চন্দ্রের মতো কোনো অশরীরী। ওর হাতে কিছু ছিল, তাই ছিটকে গেলাম। কোহিনূর আর তর্ক করল না, যেভাবে দৌড়ে এসেছিল সেভাবেই দৌড়াতে শুরু করলো। দ্রুত পৌঁছানো দরকার ছিল বাবা মায়ের কাছে। পাথরও ওর পিছু নিল। রাগে ফুলছে ঐশ্বর্য। কুপিকে রাতের খাবার তৈরি করতে বলেছিল, মেয়েটা কি করছে কে জানে। জুবায়েরার অধরা কিছুক্ষণ আগেই বাড়িতে ফিরেছে, কিন্তু ওর সঙ্গে দেখা করতে আসেনি। আদি ওকে গুরুত্ব দেয় না, এটা নতুন কিছু না। ছেলেটা আস্ত শয়তান। ফ্লোরে পায়চারি করতে করতে হঠাৎ বেলকনির দিকে নজর গেল। ধারালো একটা খঞ্জর চকচক করছে। ও দ্রুত পায়ে সেখানে গিয়ে উপস্থিত হলো। খঞ্জরের গায়ে রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। ঐশ্বর্য সেখানে আঙুল ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে সেটা তরলে পরিণত হলো। খঞ্জর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ফ্লোরে গড়িয়ে পড়ছে। দৃশ্যটা দেখে ওর চোখ জ্বলে উঠল। সেদিন রাতে ওর সঙ্গীকে এই বাড়ির কেউ হত্যা করেছে। এই বাড়িতে কুকুরের প্রবেশ নিষেধ ছিল, তাই বাইরে রেখে এসেছিল। ওটা অবাধ্য টাইপের কথা শুনতো না, কতবার বলেছিল এভাবে ডাকাডাকি না করতে, তবুও শোনেনি। বাবার সঙ্গে প্রথম দেখা হলে বাবা এটাকে ওর সঙ্গী হিসেবে দিয়েছিল। ও মোটেই কোনো কুকুর ছিল না, কিন্তু কুকুরের রূপে থাকতে পছন্দ করত। ওর শোকেই সারাদিন ঐশ্বর্য চিৎকার করে কেঁদেছে। দুদিন বাবার কোনো খোঁজ নেই। লোকটা এতটা দায়িত্বজ্ঞানহীন ভেবেই রাগ হচ্ছে। ঐশ্বর্য সেসব ভেবে চোখ বন্ধ করল। এই খঞ্জরটা দিয়েই ওকে হত্যা করা হয়েছে, কিন্তু এটা এই কক্ষে কে আনলো? সোফায় গড়াগড়ি খেয়ে খিলখিল শব্দ করে হেসে চলেছে সাঈদ। থামার কোনো লক্ষণ নেই। কোহিনূর ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সাঈদ সেসব পাত্তা দিচ্ছে না, হাসিই থামছে না। কোহিনূর বিরক্ত হয়ে ধমকে উঠে বলল, সাঈদ, উন্মাদের ন্যায় আচরণ বন্ধ করবে? কেন এভাবে আমাকে বিরক্ত করছো? চারিদিকে সব জটিলতায় ভরে উঠেছে। কোথায় একটু সাহায্য করবে তা না, এসেছো আমাকে বিরক্ত করতে। তুমি এখন আসতে পারো। হাসি থামলে তবেই আমার সামনে আসবে। কোহিনূর যথেষ্ট কঠোর হয়ে কথাগুলো বলল, কিন্তু সাঈদের কোনো ভাবান্তর হলো না। বেচারা ধমক শুনে হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হলো। দ্বিতীয় দফায় শব্দ করে হাসতে হাসতে বলল, রাগ করো না নূর। তখন চন্দ্রের সামনে তুমি আমাকে বোতল বের করতে বলেছিলে। বিষয়টা ভেবেই আমার কেমন হাসি পাচ্ছে। তুমি খুব ভালো করেই জানো ও জিন না, তবুও কেমন করে এমন বোকামি করতে গেলে? ওটা একটা অতৃপ্ত আত্মা, বেচারি আত্মহত্যা করে এই পর্যায়ে এসেছে। হাসি পাচ্ছে আমার বোতলের কথা ভেবে। কোহিনূর বিরক্ত হয়ে ভ্রুকুটি করে বলল, তোমার ঘটে বুদ্ধি না ছাই আছে। ওকে বিভ্রান্ত করতেই কথাটা বলেছিলাম। ভাবিনি ফারাবি ফারুকী এসে টুপ করে ওকে নিয়ে যাবে। সাঈদ, একটা কাজের কথা এসো। বৃদ্ধ দাদুর গোপন কক্ষে যাওয়াটা খুব জরুরি। জানি সেখানে কিছুই পাবো না, তবুও চেষ্টা করব কিছু পেতে পারি।
ঘরটাতে বিন্দু পরিমাণ ফাঁক নেই, একটা মাত্র দরজা ছাড়া। কিছু উপায় খোঁজো, কিভাবে সেখানে যাওয়া যায়। বৃদ্ধ দাদুকে ঘর থেকে বের করতে হবে। বৃদ্ধ দাদুকে বাইরে বের করা কঠিন কিছু না, ডাইনিং রুমে নিয়ে আসতে পারবো। অপেক্ষা করো, ওনার কক্ষে একটু তাণ্ডব করে আসি। সাইদের বলতে দেরি হলো, কিন্তু প্রস্থান করতে দেরি করল না। কোহিনূর ওকে থামতে বলে চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করল। বৃদ্ধ দাদু বুঝতে পারলে কাহিনী খতম। শত্রুকে ছোট ভাবাটা নেহায়েত বোকামি ছাড়া কিছুই না। তাছাড়া এই বাড়িতে আরও কিছু আছে, যেটা বৃদ্ধ দাদুর অগোচরেই ঘটছে, সেটা জানাটা আগে জরুরি ছিল। কোহিনূরের ধ্যান ভাঙল উপর থেকে আসা হইচইয়ের শব্দ শুনে। সাইদ নিশ্চয় কিছু ঘটিয়েছে, কথাটা ভেবে ও উপরের দিকে দৌড়ে গেল। দাদুর কক্ষে মোটামুটি ছোট্ট একটা ভিড় জমে গেছে। কোহিনূর ভেতরে গিয়ে অবাক হলো। বৃদ্ধ দাদুর বিছানার মাঝখানে পানির পাত্র উপুর করে ফেলে রাখা, সেটা দেখে ভদ্রলোক চিৎকার জুড়েছে। কোহিনূর মোলায়েম কণ্ঠে বলল, আচ্ছা চিন্তা নেই, আমি এক্ষুনি সব চেঞ্জ করে দিচ্ছি। 2 মিনিট বাইরে গিয়ে বসুন, আমি করে ফেলব, প্রমিস। কোহিনূরের প্রস্তাবটা ফেলে দিতে না পেরে একে একে সবাই বিদায় নিল। জুবায়ের অফিসে গেছে, অধরা কিচেনে। সবাইকে চলে যেতে দেখে কোহিনূর হাঁপ ছেড়ে বাঁচল। সাইদ লাপাত্তা ছিল, হঠাৎ তার আগমন ঘটল। দ্রুত এসে আলমারির দরজা খুলতে খুলতে বলল, নূর, টাইম নষ্ট করো না, আমি দরজা বন্ধ করে বিছানা পরিবর্তন করছি, তুমি ভেতরে ঢুকে যাও। বিপদ দেখলে জানিয়ে দিও। আচ্ছা শোনো, পাথর আসলে আমার কথা বলবে না কিছুই। এই বেকুবের জন্য চন্দ্র হাতছাড়া হয়েছে কিন্তু। কোহিনূর বলতে বলতে ভেতরে চলে গেল। নির্জন কক্ষ, আলো বাতাসের কোনো ব্যবস্থা নেই। রুমটা জুড়ে গুমোট ভাব আর কিসের একটা গন্ধ ছড়িয়ে আছে। কোহিনূর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হাতের লাইটটা জ্বালিয়ে নিয়ে দ্রুত গিয়ে কফিনের ঢাকনা সরিয়ে দিল, কিন্তু সেখানে কেউ নেই। কোহিনূর জানতো এমনটাই হবে, তবুও খুঁটিয়ে খুঁটিয়ে সবটা দেখে নিল। কফিনের পায়ের দিকের একটা অংশে রক্ত মাংস খসে পড়লে যেমন দাগ হয়, তেমন একটা শুকনো দাগ হয়ে আছে। মনে হচ্ছে কফিনে যে লাশ ছিল সেটার পায়ের কিছু অংশ পচন ধরেছে। বিষয়টা ভেবেই কোহিনূর ভ্রু কুঁচকে ফেলল। ভাবল চন্দ্রের শরীরে ক্ষতচিহ্ন আছে, তাই সে নিজের শরীরে ফিরতে চাইছে না। তাই অন্য শরীর খুঁজে চলেছে, নাকি অন্য কিছু। কথাগুলো ভেবেও আলমারিটা চেক করল, বিশেষ কিছু নেই, তাই ফিরে আসছিল। হঠাৎ হাতের ধাক্কা লেগে আলমারির সাইড থেকে ছোট একটা ড্রয়ারের হাতল উঠে গেল। কোহিনূর কৌতূহলী হয়ে সেটা ওপেন করে হতবাক হলো। মোটা একটা ডায়েরি। কয়েক পৃষ্ঠা উল্টে নিয়ে বুঝল যা পাওয়া সেটা পেয়ে গেছে। দ্রুত বেরিয়ে পড়ল গোপন কক্ষ থেকে। সাইদ ইতিমধ্যে সব কাজ গুছিয়ে ফেলেছে। কোহিনূর ডায়েরিটা ওর হাতে দিয়ে কক্ষে যেতে বলে নিজেও বেরিয়ে আসার জন্য পা বাড়ালো। এটা পড়তে না পারলে শান্তি মিলছে না। কোহিনূর চুপচাপ বেরিয়ে আসতে চাইল, কিন্তু হলো না। পাথর দরজায় পা ভাঁজ করে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে মৃদু মৃদু পা নাচিয়ে চলেছে। কোহিনূর ওর দিকে ফিরতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। পাথর ভ্রু নাচিয়ে ইশারা করল, কি ব্যাপার। কোহিনূর কোমরে হাত রেখে চাপা কণ্ঠে বলে উঠল, বোবা হয়ে গেছেন যে, কথা বলতে পারছেন না? রাস্তা ছাড়ুন, আমাকে যেতে হবে, নয়তো কিন্তু খুন করে ফেলব। কোহিনূর বেশ তেজ দেখিয়ে কথাগুলো বলে উত্তরের আশা করল, কিন্তু হলো না। পাথর বিনিময় মিষ্টি হেসে ওর দিকে কিছুটা ঝুঁকে বলল, আজকাল আলমারির মধ্যে বাচ্চাদের মতো খেলাধুলা করছো নাকি? কি বুদ্ধি পাকিয়েছ শুনি? আপনাকে বলবো কেন? ফুলের ঘায়ে মূর্ছা যান আবার আসছেন কোহিনূরের বুদ্ধির তল পেতে। শুনুন, আমাকে এতটা সহজলভ্য ভাববেন না, অকুল পাথারে হারিয়ে যাবেন। কোহিনূর বেশ ব্যঙ্গ ছলে কথাগুলো বলল, কিন্তু পাথর রাখল না। গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, হারিয়ে গেলেও আফসোস থাকবে না। তাছাড়া চেষ্টা করলে দোষের কি? কোহিনূরের হৃদয়ের গভীরতা পরিমাপ করতে চাই। অনুমতি চাই মরুময় হৃদয় নামক অনুভূতিশূন্য ভূমিতে ভালোবাসার লাল গোলাপ ফোটাতে। কোহিনূর ভ্রু কুঁচকে বলল, কেন অনুমতি দেব শুনি? একটা দুটো কারণ বলুন।
যেটা দেখে আমি আপনাকে অনুমতি দিতে পারি। অযথা অযোগ্য মানুষকে নিজের হৃদয়ের দায়িত্ব কেন দেব? যোগ্য ব্যক্তি না হলে আমার হৃদয় সুইসাইড করবে তখন। পাথর মুখে হাত দিয়ে উত্তর দিল, সেটাই তো, কেন দেবে? পাথরের চাইতে যোগ্য কেউ আছে নাকি? আচ্ছা, বিয়েটা কি আমাকে করেছিলে, নাকি অন্য কেউ ছিল যে তাকে সুযোগ দেবে? বিয়ে করে কিসের লাভ হলো? সেই তো বউ আমাকে পাত্তা দিচ্ছে না। দূর, এর থেকে সিঙ্গেল থেকে মরে যাওয়া ভালো ছিল। যাই হোক, তোমার মূল্যবান সময় নষ্ট করছি না। কক্ষে যাও, আমি আসছি। ডায়েরিটা হাতে ধরে রাখবে কিন্তু, কিছুতেই ছাড়লে চলবে না। আমি কিছুক্ষণ পরেই আসছি। পাথর কোহিনূরের উত্তরের আশা করল না। সিঁড়িতে বৃদ্ধা দাদু আছে। ভদ্রলোক উপরের দিকে আসছে। কোহিনূর দ্রুত বেরিয়ে গেল। পাথর সেখানেই আছে। আপাতত এই ভদ্রলোকের কিছু কাজ ওকে করতে হবে। আমি সুলতান আলমগীর ফারুকী, সুলতান ফারাবী ফারুকীর উত্তরসূরি। যদিও আমি একা না, আমার আরও কিছু যমজ ভাই বোনেরা আছে, যার ওই বিশাল সম্পত্তির ওয়ারিশ। বড় হওয়ার সুবাদে আমি আর আমার ভাইয়ের উপরে সম্পত্তির দেখাশোনার দায়ভার এসে পড়ে। আমার ভাই ছিলেন একজন কর্মঠ আর ন্যায়পরায়ণ মানুষ, অন্যদিকে আমি তার সম্পূর্ণ বিপরীত। ক্ষমতার অর্থের লোভে যা ইচ্ছা তাই করেছি। নর্তকী, মদ আর দেশ ভ্রমণের নামে অযথা টাকা উড়িয়েছি। সুলতান বংশের ইতিহাস আমার অজানা ছিল না। আমি ক্রমশ বিপথের দিকে এগিয়ে যেতে থাকি। তাই বাবা আমাকে হুঁশিয়ারি করেন, এভাবে চললে আমার সব সম্পত্তি ভাইকে দিয়ে দেবেন। যেটা আমার জন্য আতঙ্কের বিষয় ছিল, দিন দিন আমার জন্য কঠিন হয়ে উঠছিল। চিরাচরিত অভ্যেস পরিবর্তন করতে আমি হিমশিম খাচ্ছিলাম। ঠিক তখনই এক রাতে স্বপ্ন দেখলাম, এক সুদর্শন যুবক আমাকে আকুল কণ্ঠে আবেদন করে বলছেন, আলমগীর, তোমার মধ্যে আমাকে একটুখানি জায়গা দাও। আমি কথা দিচ্ছি, সুলতান পরিবারে অর্থ সম্পদের তুমি ছাড়া আর কোনো ওয়ারিশ থাকবে না। এর জন্য তোমাকে বিশেষ কিছুই করতে হবে না। এই বাড়ির পুরাতন কক্ষে আমার ব্যবহৃত পোশাক আছে, সেটা পরে ওই কক্ষের মাঝখানে থাকা বৃত্তের মধ্যে বসে আমাকে স্মরণ করো, আমাকে ফিরতে সাহায্য করো। সে রাতে স্বপ্ন দেখে আমার ঘুম ছেড়ে গেল। রাত তখন আনুমানিক ৩টা। আমি উঠে বসলাম এবং কিছু একটা ভেবে দ্রুত বেরিয়ে গেলাম। লোকটার বলা কক্ষে গিয়ে সে অনুযায়ী সব পালন শেষে সেখানেই অচেতন হয়ে গেলাম। জানি না সে রাতে আমার কি হয়েছিল। সকালে নিজের বিছানায় পেলাম। সেই থেকে শুরু হলো আমার শরীরে সুলতান ফারাবী ফারুকীর বসবাস। ওনাকে যখন ফিরিয়ে এনেছি তার অল্প কিছুদিনের মধ্যেই ফলাফল পেলাম। আমার ভ্রাতার পরিবার, সেই সঙ্গে আমার দুজন বোন আততায়ীর হাতে নিহত হলো। এই বাড়িতে তখন একমাত্র পুত্র সন্তান হিসেবে শুধুমাত্র আমি জীবিত আছি। অর্থের মোহে আমি সেদিন উন্মাদ হয়ে গিয়েছিলাম। এখন আফসোস হয় কেন এমনটা করলাম। ফারাবী ফারুকী আমার শরীর দখল করেই শান্ত হলেন না। নিজের অর্ধাঙ্গীকে ফিরিয়ে আনার পরিকল্পনা করলেন। পৃথিবীর নিয়মের বিরুদ্ধে গিয়ে চন্দ্রের কফিন তুলে আনলেন। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এত বছরেও চন্দ্রের লাশ অক্ষত আছে। কালো জাদুর ফলে হয়েছে কিনা জানি না, তবে ওনার ডান পাটা কেমন পচে গিয়েছিল। অর্ধেক পচা লাশটা উনি নিজের গোপন কক্ষে সরিয়ে রাখলেন। সেই থেকে নতুন করে শুরু হলো কালো জাদুর চর্চা। লোকটা একবার ঠকে শিক্ষা পায়নি, আবারও কালো জাদুর চর্চা শুরু করে। যাই হোক, চন্দ্রের শরীর টাটকা রাখতে রক্তের দরকার হয়। উনি নরবলি দিতে থাকেন আমার হাত দুখানা ব্যবহার করে। আমি কতবার নিষেধ করেছি ও শোনেনি। চন্দ্র ফিরে আসলে আমি হয়ে পড়লাম কাঠের পুতুল। তবে সুলতান পরিবারের মুক্তির রাস্তা হচ্ছে কোহিনূর। তার আগমনে হয়তো আমারও মুক্তি মিলবে। পাপ করেছি, শাস্তি পাচ্ছি। চোখের সামনে আমার আদরের সন্তানকে অন্য সন্তান দ্বারা খুন হতে দেখলাম। চুপচাপ দেখা ছাড়া আমার কিছুই করার নেই। চন্দ্র ত্রুটিহীন কোনো শরীরে প্রবেশ করে সেই শরীর অক্ষত হওয়া পর্যন্ত সেখানেই বসবাস করে। এতদিন আমার মেয়ের মধ্যে ছিল, জানি অচিরেই সে অন্য শরীর খুঁজে নেবে। মেয়েটা আমার সারাদিন কক্ষের মধ্যে অচেতন হয়ে পড়ে থাকে। ফারাবী ফারুকী আত্মহত্যা করে মারা গিয়েছিলেন। ওনার মৃত্যুর 7 দিনের মাথায় চন্দ্র আত্মহত্যা করে।
তবে সমস্যা হলো ওনার মতো মহিলার লাশ দাফন করতে কেউ ইচ্ছুক ছিল না। লাশ দুদিন ঝুলন্ত অবস্থায় ছিল, তারপর গায়েব হয়ে যায়। কালো শক্তি হয়তো নিজেদের জন্য এই কাজটা করেছিল। আমার শরীরে দখলদার অন্যজন হওয়ার দরুন আমার চেহারার পরিবর্তন ঘটে অনেক বছর পর পর। এরপর হয়তো ঘটবেও না। কালো শক্তি আমাকেও গ্রাস করে নিচ্ছে। একসময় হয়তো পুরোপুরি সফল হবে। কোহিনূর এই পর্যন্ত এসে থামল। ওর ধারণাই ঠিক ছিল, চন্দ্র এখন ওর ফুপির শরীরে আছে। একসময় হয়তো ওর শরীরে এসেও ঘাঁটি করতে চাইবে। পাথর আর সাইদ পাশে চুপচাপ বসে আছে। নির্জনতা কাটিয়ে পাথর বলে উঠল, এই চন্দ্র আর ফারাবি সাহেবের ইচ্ছেটা কি? কোহিনূর কিছু একটা ভেবে উত্তর দিল, ওরা কালো শক্তির দোসর। শয়তান ওদেরকে পুরোপুরি নিজেদের দখলে নিয়েছিল, ফলে মৃত্যুর পরে ওদের মুক্তি মেলেনি। তাছাড়া দুজনেই আত্মহত্যা করেছে, ফলে ওদের আত্মা অতৃপ্ত হয়ে ঘুরছিল। চন্দ্র চাইছে আমার শরীর নিয়ে নতুন ঠিকানা গড়তে, তার সঙ্গে মহামূল্যবান কোহিনূরের শক্তি দিয়ে রাজ করতে, যার ফলে ওকে আর নতুন কোনো শরীর খুঁজতে হবে না। ফারাবি ফারুকী চন্দ্রের প্রেমে না, বরং কালো শক্তির জন্যই এসব করছে। ও তো নিজের ভুলটা আগেই বুঝেছিল, তাই পাপবোধ থেকে মুক্তির জন্য আত্মহত্যা করেছিল। কিন্তু চন্দ্রের উদ্দেশ্য ভিন্ন ছিল। ফারাবিকেও চেয়েছিল মন থেকেই, তাই নিজে ইচ্ছে করে কালো জাদুর সাহায্য নিয়ে সুইসাইড করে। কোহিনূর বেশ গুছিয়ে সবটা বলল। সাইদ বলে উঠল, ওর নিজের শরীর যখন অক্ষত, তবেও অন্যদের শরীর কেন দখল করতে চাইছে? আর ওর পায়ের দিকটাতে কি হয়েছিল? সাইদের কথা শুনে কোহিনূর হাসল, মুখে হাত রেখে বলল, নিজের রক্ত দিয়ে শয়তানকে ভেট দিয়েছিল। সেদিন ছিল শনিবার। চন্দ্র গভীর রাতে রশি নিয়ে বেরিয়ে এসেছিল সুলতান ভিলা থেকে। গহীন অরণ্যের লম্বা একটা বৃক্ষের ডালে ঝুলে পড়ার আগ মুহূর্তে ও খঞ্জর দিয়ে নিজের ডান পাটা কেটেছিল। শয়তানকে খুশি করতে নিজের রক্ত আর জীবন এক অভিনব কায়দায় উৎসর্গ করে। ফলাফল হিসেবে ফারাবি ফারুকী ফিরে এসে ওকেও ফিরিয়ে আনল। চন্দ্র নিখুঁত সুন্দরী ছিলেন, তাই খুদপূর্ণ আর পরিত্যক্ত শরীরে প্রবেশ করে ও পূর্ণ শক্তি নিয়ে হাঁটাচলা করতে পারে না। লাশ হয়ে পড়ে থাকে, তাই এই ব্যবস্থা। তবে চিন্তা নেই, ওই লাশ আমি জ্বালিয়ে দেব। কোহিনূরের কথা শুনে পাথর আর সাইদ বেশ চিন্তিত হলো। কি সাংঘাতিক মহিলা ছিলেন চন্দ্র, যে সামান্য একজনকে পেতে এসব করেছে। কালো জাদু কি ভালো নাকি? অভদ্র মহিলা। সাইদ গালি দিয়ে বলল, ওটাকে পেলে না জন্মের শিক্ষা দিয়ে দিতাম। এখন কি করবে নূর, কিছু ভেবেছ? সাইদ, তুমি ফুপির ডান পায়ের কিছুটা অংশ কেটে দিতে পারবে? তুমি জানো কালো শক্তির এই শয়তানদেরকে কে সাহায্য করছে? কে? তোমার আম্মি। তোমার আম্মি জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী, তাই ওনাকে আটকে রেখে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা নিয়ে শয়তান এসব করছে। আমার জন্ম কখন কিভাবে হবে সবটা তোমার আম্মি এদেরকে বলেছিলেন। বলেই না আমার বাবা মায়ের বিয়েটা হয়েছিল। ভাবো একবার, খান পরিবার অভিশপ্ত হয়েছিল কোনো এক নারীর কারণে। এখানেও সেই সেম কারণ, তবে পার্থক্য খানরা নিজেদের চরিত্রের দোষে ভুগছে, আর সুলতানরা চন্দ্রের দোষে ভুগছে। কোহিনূর আর সাইদের কথার মধ্যে ফোড়ন কেটে পাথর বলে উঠল, খানদের চরিত্র খারাপ হতো না যদি অভিশপ্ত হতো। কোনো মেয়ে এদের স্থায়ী হয় না, ছোঁয়া লেগেই মূর্ছা যায়। কি করবে বলো? বাঁচা যাচ্ছে না। আপনার 14 গোষ্ঠীর চরিত্র ফুলের মতো পবিত্র হয়েছে এবার। সাইদ, চন্দ্রের কাহিনীটা বুঝলাম, কিন্তু সেদিন রাতে সেই গুপ্ত খুনিটাকে জানো? কোহিনূরের প্রশ্নের উত্তর পাথর দিল, জানি না, তবে খঞ্জর কিন্তু ঐশ্বর্যের কক্ষে আছে। খুনি নিশ্চয়ই চাইবে না নিজের কক্ষে খঞ্জর ফেলে শখ করে ধরা খেতে। অন্য কেউ আছে, ভাবতে হবে। পাথর উঠতে উঠতে কথাগুলো বলল। কোহিনূর ভ্রুকুটি করে আছে। কে হতে পারে সন্দেহ করতে পারছে না, কেমন এলোমেলো লাগছে। ইতিমধ্যে কোহিনূরের ডাক পড়ল। উপর থেকে ঐশ্বর্য ডাকছে। পাথর ওকে যেতে বলে নিজেও বেরিয়ে আসলো। গোপন বৈঠক আপাতত সমাপ্ত। কোহিনূর দৌড়ে গিয়ে ঐশ্বর্যের সামনে দাঁড়িয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম কিছু বলবেন?
ঐশ্বর্য উত্তর করল না। রেগে অগ্নিমূর্তি ধারণ করে হাতে থাকা পানির গ্লাসটা কোহিনূরের পায়ের দিকে ছুঁড়ে দিল। মুহূর্তেই ফিনকি দিয়ে ওর পা থেকে রক্ত গড়িয়ে সাদা ফ্লোর রঙিন হয়ে উঠল। কোহিনূর ভড়কে গেল। এ রক্তের উৎস ধরে শত্রুরা ওকে ঠিকই চিনে নেবে। কি হবে এখন? কোহিনূর পায়ে হাত দিয়ে রক্ত বন্ধ করতে করতে গম্ভীর কণ্ঠে ছোট করে উচ্চারণ করল, সুদে আসলে সবটা যখন উসুল করব তখন কিন্তু আফসোস করবে না। আমি ঋণ রাখি না। ঘনিয়ে আসছে সময়, কেঁদে কুলো পাবে না। ঐশ্বর্যের কান পর্যন্ত সেটা পৌঁছালো না। জুবায়ের ভেতরে প্রবেশ করল। ও হন্তদন্ত হয়ে ভেতরে এসে হতবম্ব হলো। মেয়ের পা থেকে রক্ত ঝরছে দেখে বুঝতে বাকি নেই কি হয়েছে। ঐশ্বর্য ঠোঁট ফুলিয়ে বলল, ড্যাড, ও আমার খেয়াল রাখে না, তাই ওকে শাস্তি দিয়েছি। ভালো করিনি। জুবায়েরের মাথা ভন ভন করে ঘুরে উঠল। মেজাজ চরম খারাপ। শক্ত হাতে ছুটে গিয়ে ঐশ্বর্যের গালে থাপ্পড় বসিয়ে দিল। তারপর ওর দুই বাহু নাড়িয়ে দিয়ে বলল, অতিরিক্ত ভালোবাসা দিয়ে তোমাকে আমি অমানুষ তৈরি করেছি। আমার রক্ত হলে কখনোই এসব করতে পারতে না। রক্ত কথা বলে, সেটা বুঝিয়ে দিচ্ছ প্রতি পদে পদে। ভুলে গেছো তোমার মাই বাড়ির কে ছিলেন? তার মেয়ে হয়ে কিভাবে পারলে এমনটা করতে? জুবায়ের দ্বিতীয় দফায় আরেকটা থাপ্পড় দিয়ে ক্ষান্ত হলো। তারপর কোহিনূরের পায়ের কাছে বসে পড়ল। কাজ পরিষ্কার করে ওকে নিয়ে বেরিয়ে আসলো। ঐশ্বর্যের এক চোখে পানি, আরেক চোখে আগুন জ্বলছে। জুবায়ের সামান্য একটা কাজের মেয়ের জন্য ওকে অপমান করেছে। জ্যাকি হলে কখনোই এমনটা করতো না ভেবে আবারও লোকটাকে ফোন দিল, কিন্তু ফলাফল শূন্য। গভীর রজনী পরিত্যক্ত বাড়ির নির্জন কক্ষে শুয়ে আছে আধার। কোহিনূর নামক রমণীর প্রেমে ওর শরীর মন পুড়ে পুড়ে অঙ্গার হচ্ছে। কয়েকদিন ওকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠেছে। যে কোনো মূল্যে ওকে দরকার, কিন্তু কিভাবে সম্ভব? অস্থির অবস্থা। গতকাল এক মেয়েকে এখানে এনেছিল, সকালে তাকে পায়নি, আর পাবেও না। যদি কোহিনূর ওর হয়ে যেত তবে সব কিছুই হতো না। আধারের ভাবনার অবসান ঘটল মোটা পুরুষালী এক কণ্ঠস্বর শুনে। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে এক অব্যয়। লোকটা বলে উঠল, নিশ্চয় কোহিনূর তোমার হবে, কেন হবে না? ওই রূপের অমৃত সুধা শুধু তোমার জন্যই সৃষ্টি। আধার বিচলিত হলো, তবে সন্তুষ্ট হলো প্রচুর। কোহিনূর ওর হবে ভেবেই কেমন খুশি খুশি লাগছে। মনে হচ্ছে আগন্তুকের গালে ঠাস করে একটা চুমু বসিয়ে দিলে ভালো লাগতো। কিন্তু অচেনা ভেবে মনটাকে দমিয়ে রেখে বলল, কে আপনি? কোহিনূরকে কিভাবে চেনেন? আমার কৌশলের গুণে কোহিনূর সৃষ্টি হলো, আর আমি জানবো না কোহিনূরকে? সব জানি। কোহিনূর তোমার হবে, কিন্তু তুমি কি জানো, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি বিনিময় করতে পছন্দ করি। কিছু নিতে চাইলে কিছু দিতেও হবে। লোকটার কথা শুনে আধার ভাবনায় পড়ে গেল। লোকটা কি চাইছে বুঝতে না পেরে বলল, কালো জাদু ওসব আমার দাদুর কাজকর্ম, আমার না। আমি ওসবে নেই। কোহিনূরকে না পেলে ছিনিয়ে নেব, চিন্তা নেই। আপনি আসুন। আধারের বোকা বোকা কথা শুনে লোকটা মৃদু কণ্ঠে হাসল। তারপর উত্তর দিল, 2 দিন সময় দিলাম, একটু ভেবে দেখো বিনিময় করবে কিনা। চাপিয়ে দিচ্ছি না। এখানে আমার কোনো স্বার্থ নেই, শুধুমাত্র তোমার জন্যই এসেছি। যাই হোক, 2 দিন পরে দেখা হবে, তখন বিস্তারিত বলবো। এখন আসছি। কথাটা বলে লোকটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। পাথর বুঝতে পারছে না লোকটা ওর থেকে কি চাইছে।